ভালোবাসার বাংলাদেশ। স্বাগত সবাইকে ভালোবাসার বাংলাদেশ এই আয়োজনে। আপনি শুনছেন ঢাকা FM 90.4, এক নেশন এক স্টেশন। প্রতি বৃহস্পতিবার রাত 11টা মানেই ভালোবাসার বাংলাদেশ এবং সঙ্গে গুরু ইহতেশাম। আজও আমাদের এই আয়োজনে একজন বন্ধু থাকছেন, যে বন্ধুটি তার গল্পটি শেয়ার করবেন। কেমন তার গল্প কিছুটা আন্দাজ অথবা কিছুটা জানলেও আগে থেকে বলবো না। আমি চাই আপনারা সবাই এই গল্পটি শুনুন এবং এই গল্পটি অন্যদের সঙ্গে শেয়ার করবার যে দায়িত্বটা, সেটাও আপনারা ঠিকঠাক অনেকেই করছেন। অনেক অনেক ধন্যবাদ আমাদের অনুষ্ঠানগুলি সারা দেশব্যাপী ছড়িয়ে দেবার জন্য। আপনাদেরকে ধন্যবাদ জানাই এবং অনেক বেশি কৃতজ্ঞতা। আর আজকে আমাদের এই আয়োজনে একজন বন্ধু থাকছে যার নাম লাবণী। লাবণীর গল্পের সঙ্গে বিগত কয়েক এপিসোডের গল্পের কোনো মিল আমরা খুঁজে পাবো না আশা করি, এবং কিছুক্ষণ পর পর আপনি বিস্ময়কর ভাবে ধাক্কা খেতে পারেন, বিস্ময়কর কিছু ঘটনার সম্মুখীন হতে পারেন যা আমরা লাবণীর কাছ থেকেই শুনব। এবং একজন মানুষের বেড়ে ওঠা থেকে শুরু করে ঠিক আজকের দিন পর্যন্ত কিভাবে একজন মানুষ এবং বিশেষ করে একটি মেয়ে তার বেড়ে ওঠাটা আমরা অনেকেই হয়তো বা জানি, কিন্তু কারো কারো বেড়ে ওঠা যে এরকম, কারো কারো জীবন যে এরকম হতে পারে, বাকিটা নাই বা বলি। আমাদের সঙ্গে থাকবেন আশা করছি। আমাদের এই আয়োজন কিছুক্ষণের মধ্যে শুরু হবে। আর তো একটু জানিয়ে দিই কিভাবে এই অনুষ্ঠানে আপনারা যারা আসতে চান খুব সহজেই SMS করে জানাতে পারেন। SMS এর শুরুতে শুধু টাইপ করবেন গুরু, GURU, তারপর নাম লিখবেন, আপনার লোকেশন, এরপর আপনার ফোন নাম্বারটি লিখে সেটা পাঠিয়ে দিন 16260 এই নাম্বারে। এর বাইরে ঢাকা FM 90.4 এর অফিসিয়াল ফেসবুক পেজে আপনি ইনবক্সে, মেসেঞ্জে আপনি সেটা পাঠাতে পারেন গল্পটি। তবে অবশ্যই নিশ্চিত হয়ে নেবেন যে সেটা আসলে ঢাকা FM এর অফিসিয়াল ফেসবুক পেজ কিনা। এর বাইরে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটি সেভ করুন। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটি হচ্ছে 01841904904। সবকিছু জানিয়ে দিলাম। এই অনুষ্ঠানে যারা আসতে চান অতিথি হয়ে, আশা করছি এই মাধ্যমগুলিতে যোগাযোগ করলেই আমরাই আপনাদেরকে আমন্ত্রণ জানাবো, আপনার গল্পটি শুনবো সবাই মিলে। দেশে দেশের বাইরে লাখো বন্ধুরা আমাদের এই আয়োজনের সঙ্গে যুক্ত রয়েছে। প্রতিনিয়ত আমাদের সঙ্গে তাদের আড্ডা হয়, কথা চলে, এবং এই ভালোবাসা বাংলাদেশ কেন্দ্রিক যে আড্ডাটি, সেটা তো আজ থেকে শুরু হলো। আগামী 2-3 দিন এটা নিয়ে আমরা থাকি। বিশেষ করে অনুষ্ঠানের পরপর কয়েকটি দিন আমাদের অনেক বন্ধুরা আমাদেরকে নক করেন, অনুষ্ঠানে আসতে চান। দারুণ ভালো লাগার সাথে স্বাগত জানাচ্ছি আজকের আমাদের অতিথিকে। আমি জানি না যে অনুষ্ঠানের শুরুতে আপনার চোখ ঝুড়ে কেন এত চোখের এই বৃষ্টি, এত কেন দীর্ঘ নিঃশ্বাস, এত কেন কষ্ট। বাট বিশ্বাস করুন, ভালোবাসি আপনাকে, এবং বিশ্বাস করুন আমার সাথে যারা আছে সবাই ভালোবাসে আপনাকে। আপনি একা না, আপনার সাথে পুরো বাংলাদেশ আছে। যে দেশের মানুষ, দেশের ভেতর এবং দেশের বাইরে থেকে সবাই আপনার সাথে আছে। প্রাণ খুলে আপনার প্রাণের কথাগুলো বলুন, কেউ শুনুক আর না শুনুক, সাধারণ মানুষজন সাধারণ মানুষের কথা প্রাণ দিয়ে অনুভব করে। আপনার কথা শুনতে চাই। প্রথমে জানতে চাই আপনার ছোটবেলা থেকে আপনার জীবনের কথা, এবং আস্তে আস্তে আপনার জীবনের পুরো ডিটেল জানতে চাই। একেবারেই নতুন একটা অভিজ্ঞতা আমাদের সবার জন্য। বন্ধুরা, আজকে আমাদের সঙ্গে রয়েছে লাবণী। লাবণী আমাদের স্টুডিওতে তার গল্পটি শেয়ার করতে এসেছে গুরু ইহতেশামের সঙ্গে। গুরু ইহতেশামের মাধ্যমে, ঢাকা FM এর মাধ্যমে আপনাদের সবার কাছে এই গল্পটি শেয়ার করতে এসেছে। গল্পটা কেমন হবে মোটামুটি বোধহয় আমরা আন্দাজ করতে পারছি। যে গল্পটি বলবার আগে হয়তোবা স্মৃতিতে অনেক কিছুই ভেসে আসছে, ইমাজিনেশনে চলে আসছে এমন কিছু মুহূর্ত, এমন কিছু ঘটনা যা সত্যিই ওকে একেবারেই অন্যরকম করে দিয়েছে। আপনারা আশা করছি বুঝতে চেষ্টা করবেন। আমরা বোধহয় ওকে একটু কাঁদতে দিই। গুরু লাবণী, আমি ইহতেশাম ভালোবাসি তোমায়, অসম্ভব ভালোবাসি। আমি ভালোবাসি সাধারণ যে কোনো মানুষ
যখন স্টুডিওতে আমার এই হট সিটে বসে। ভালোবাসি তোমার এই দীর্ঘ নিঃশ্বাস, তোমার এই নির্ভরতার কথা। জান, বিশ্বাস করো আমি ভালোবাসি তোমার এই চোখের কান্না, তোমার এই কষ্টের প্রত্যেকটি মুহূর্তের কথা। জান, তোমাকে ঘিরে আমার এই শায়রানা আন্দাজ, তোমার হাতে হাত রেখে লাবণী আমি স্বপ্ন দিয়ে পারি। বরাবরের মতো তুমি হাতের লাঠাই, কিন্তু আমি তো সেই দূর আকাশের ঘুড়ি। তুমি জানো কিনা জানি না, প্রতিদিন এই রূপ, এই প্রকৃতি নিত্য নতুন রূপে সাজে। কারণ তুমি, আমি বন ভরে প্রাণ ভরে প্রকৃতিকে দেখবো বলে নিরন্তর ছুটে চলে আমি তোমাকে একটা স্বপ্নের ঘর দেব বলে, যেখানে কোনো দীর্ঘ নিঃশ্বাস থাকবে না, লাবণী এরকম কষ্ট থাকবে না, এমন কান্না থাকবে না, শুধুই ভালোবাসা, অসম্ভব রকম ভালোবাসা। প্রত্যেকটা মুহূর্ত দারুণ ভালোবাসায়, দারুণ প্রেমে উন্মাদিত হয়ে থাকবে। জান, তোমার বাড়িয়ে দেয়া চায়ের কাপে দেব আমি তৃপ্তির চুমুক। জান, স্টিল কনফিউজড। ভালোবাসার মানুষ হিসেবে তুমি আমাকে অনেক বেশি ভালোবাসো নাকি তার চাইতে অনেক বেশি শ্রদ্ধা করো? ওনাকে একটু পানি এনে দেন। দেখতে একজন মানুষ লাবণী, তোমাকে অনেক ভালোবাসি, আমরা অনেক শ্রদ্ধা করি। তোমার প্রত্যেকটি মুহূর্ত, প্রত্যেকটি দীর্ঘ নিঃশ্বাস, প্রত্যেকটি কান্নার মূল্য আমাদের কাছে অনেক বেশি। এই জায়গাটায় যে আসবো ভাইয়া কোনোদিন আমি কল্পনাও করিনি যে আমার এই জায়গাটায় এসে দাঁড়াইতে হবে। আমি জানি না ভাইয়া কোত্থেকে শুরু করব, কোত্থেকে শেষ করব। আমার 96-এ জন্ম, 96-এর ডিসেম্বর মাস 4 তারিখ আমার জন্ম। জন্মের পরে আজ অব্দি এমন একটা দিন নাই যে আমার জীবনে একটা সুখের দিন আমি দেখাইতে পারবো যে এই দিনটা আমি সুখে ছিলাম। কোন দিনের কথাটা আপনাদেরকে বলবো আমি জানি না। আমরা 2 ভাই 2 বোন। আমার আব্বু আমার জন্মের আগে আরেকটা বিয়ে করে। অনেক ছোটবেলায় আম্মু আমাদেরকে নিয়ে ঢাকায় চলে আসে। ঢাকায় আসার আগে আব্বু যেহেতু আরেকটা বিয়ে করে, আম্মুকে অনেক মারধর করতো, অনেক অত্যাচার করতো। আম্মু সেগুলো সহ্য না করতে পারে ঢাকায় আসে। আসার পরে আমার আম্মু ভালো একটা ফ্যামিলির মেয়ে। আসার পরে আমাদেরকে নিয়ে, আমার ভাইয়াও ছোট, 2টা ভাইয়া, বেশি বড় না। আমি তখন অনেক ছোট। আসার পরে আম্মু চাকরি পায় না কোনোখানে। চাকরি না পাওয়াতে আম্মু জুট বাজছে। ভাইয়ারা আস্তে আস্তে একটু বড় হয়, আমরা খুব কষ্টে দিন কাটাই। বড় হইলে ভাইয়া চাকরি নাই, মা চাকরি নাই, ভালোই চলতেছিল আমাদের সংসার। এর মাঝখানে যখন আমিও বড় হয়ে যাই, যখন আমার 10 বছর বয়স, তখন আমার হাজবেন্ডের সঙ্গে ও আমারে দেখার পরে আমাদের ফ্যামিলিতে প্রস্তাব দেয়। রাজি না হইলে ওই স্থানীয় লোকের মারফতে আমাকে নিয়ে গিয়ে বিয়ে করে। বিয়ে করার 3 বছর পরে আমি সাবালিকা হই। এই শুরু হয়, আগে পরে তো ছোট থেকেই কষ্ট করছি, নতুন করে শুরু হয় কষ্টের জীবন। বাই দ্য ওয়ে, আপনাদের অবগতির জন্য জানিয়ে রাখি, আমাদের লাবণী কিন্তু অনেক সুন্দর দেখতে, অনেক সুন্দর। ওর হয় না কিছু মানুষ নিজেকে সুন্দর করে প্রেজেন্ট করতে পছন্দ করে, ওর সমস্ত কিছুর মধ্যে একটা সুন্দর মেয়ের যে অবয়ব, সেটা দারুণভাবে প্রতিভাত। ওকে লাবণী, তারপর? আমি যখন আমার শ্বশুর বাড়িতে যাই, যাওয়ার পরে আমার শ্বশুর শাশুড়ি, ওদের অনেক লোভ লালসা থাকে।
যেহেতু গ্রামে এটা কিন্তু প্রচলন যে হচ্ছে একটা বিয়ে করলে ছেলে যদি সুন্দর থাকে তাকে দিয়ে অনেক যৌতুক আনবে, টাকা পয়সা আনবে। এটা যেহেতু আমার স্বামী আমাকে একাই নিয়ে যায়, আমার সাথে কিছুই যায় না, তখন থেকেই শুরু হয় তাদের অত্যাচারের পর্ব। আমার শ্বশুর ফ্যামিলির একটু ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডটাও ভালো না। আমার শাশুড়ির আর কি দুইটা তিনটা বিয়ে, এবং আমার ননদ, এবং তারা দেহ ব্যবসার সঙ্গে জড়িত থাকে। বলো কি থাকায় তারা আমাকে কন্টিনিউ ওদের ওই ব্যবসার সঙ্গে জড়িত হইতে মানে বলে। তোমার ননদ এবং শাশুড়ি দুজনেই দেহ ব্যবসার সাথে জড়িত থাকে। তখন ওদের কথায় যখন আমি রাজি না হয়ে ওদের ওরাও তোমাকে ইনসিস্ট করে, জোর করে যে তুমি যেন দেহ ব্যবসায় জড়িয়ে পড়ো। হ্যাঁ, তখন আমার শাশুড়ির 3 বিয়ে, আমার ননদেরও 4 বিয়ে, বড় ননদের ছোটটারও 2 বিয়ে, এরকম ওদের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড। এবং এটা হচ্ছে নিউজ 24-এ আমার ননদরে নিয়ে এর আগে খবরও হয়েছিল। এবং ইনফ্যাক্ট এই নিউজের সমস্ত ক্লিপ ডিটেলস আমাদের কাছে আছে, আমরা চাইলে শেষে থেকে হয়তো ওইগুলো শেয়ার করতে পারবো। তারপর আমার শ্বশুরবাড়ি থেকে অনেক নির্যাতন আমাকে করে। এক পর্যায়ে আসলে 10 বছরের কথা তো 1 ঘন্টায় বলা সম্ভব না, আমি যতটুকু না বললেই নয় ততটুকুই বলি। ওরা আমাকে এতটা মানসিক অত্যাচার করে যে দিনের পর দিন আমার ফ্যামিলি থেকে আমার কোনো খোঁজ নেয় না। একটা তুমি দেহ ব্যবসায় জড়িয়ে পড়ো, তাই না, আমার ফ্যামিলির থেকে নেয় না। এই কারণেই যখন ও আমাকে বিয়ে করে নিয়ে যায় তখন আমার ফ্যামিলির থেকে বলে ওই ছেলের সঙ্গে যাওয়ার দরকার নেই। তখন আমি বলি যে বিয়ে যেহেতু হয়ে গেছে, আর এখানে আম্মুরা যখন এখানে যে আমার এখন যে মামলার আসামি কামাল, সে আমাকে অনেক ডিস্টার্ব করতো। তো আম্মুরা যখন অফিসে যাইতো তখন আমাকে অনেক ডিস্টার্ব করতো। তো আমার কাছে মনে হয়েছে এই জীবনটা থেকে ওই জীবনটা ভালো, আমি বুঝে উঠতে পারিনি। তখন আম্মুদের কাছে বলতেও পারতাম না, তখন আমি ওর কাছেই যাই। তখন এইটা আমার ফ্যামিলি মানতে পারে না দেখে আমার ফ্যামিলি কোনো যোগাযোগ রাখে না আমার সাথে। ওকে, আর তোমার শাশুড়ি এবং ননদরা তো সবসময় চাইতেই থাকে যে তুমি যেন দেহ ব্যবসায় জড়িয়ে পড়ো। তখন একদিন ওরা আমার শ্বশুর বাড়িতে, আমি তাদের নাম না বলি কিন্তু সবাই বুঝতে পারবে আমি আশা করি, হচ্ছে অনেক লোকজন আসার পরে অনেক সময় অনেক লোকজন আসে, আর আমার শ্বশুর শাশুড়ি তাদের সঙ্গে আর কি আমারে তাদের কাছে দিতে চায়। আমি যখন রাজি না হই, এক পর্যায়ে আমার শ্বশুর শাশুড়ি দিনের পর দিন আমাকে মানসিক অত্যাচার করে, না খাওয়াই রাখে। এমনও আছে যে ক্ষুধার যন্ত্রণায় আমার কাকি শাশুড়িরা, আশেপাশের মানুষ আমাকে খুব ভালোবাসতো। বিভিন্ন রকমের লোকজন আসতো ওদের কাছে, তোমাকে পাঠাতে চেষ্টা করতো যাতে করে তুমি সেক্স করতে পারো ওদের সাথে, আর তুমি রাজি হতে না। রাজি না হতে কি করতো ওরা? লোকজন নিয়ে আসতো বাইরে থেকে বিভিন্ন রকমের। কি বলতো তোমাকে তোমার শাশুড়ি এবং ননদ? যে ওদের কাছে যাও, তখন যদি ওদের কাছে যাও মানে আমার কোনো কিছুর অভাব থাকবে না, খাওয়া দাওয়া সবকিছু। আর যদি ওদের কাছে যাও বলতে তোমাকে সেক্স করতে বলতো ওদের সাথে। হ্যাঁ, আমি রাজি না হওয়াতে ওরা অনেক মানসিক কষ্ট দিত। একটার পর একটা বাচ্চা নেওয়াই, তো আমার 6টা বাচ্চা মিস্টেক হয়েছে। একটার পর একটা বাচ্চা নেওয়াই, তো জোর করে বাচ্চা নেওয়াই। তো বাচ্চাগুলো কাদের? আমার স্বামীর। সবগুলো মিসক্যারেজ করতো? হ্যাঁ, 4-5 মাস যখন হইতো তখন এমনি মারধর করতো, করতো, লাথি মারতো, করতো, আর বাচ্চাগুলো নষ্ট হয়ে যেত। এইভাবে আমার 6টা বাচ্চা নষ্ট হয়ে যায়। নষ্ট হওয়ার পরে একদিন আমি অসুস্থই, এর মাঝখানে মাঝে মাঝে আমার শাশুড়ি যখনই ওদের কথাবার্তা শুনতাম না তখনই আমাকে খাওয়ার কষ্ট দিত। 3 দিন 4 দিনে একটানা না খেয়ে থাকতাম। আমার কাকি শাশুড়ি কথাবার্তা শুনতো না বলতে তোমাকে সেক্স করতে বলতো বাইরের মানুষের সাথে? হ্যাঁ, আমি যখন ওদের কথা শুনতাম না, ওদের কথা মতো চলতাম না, তখন ওরা এই শুরু থেকে মানসিক কষ্ট দিত, এইভাবে টর্চার করতো। কিন্তু আমি কোনোদিনও ওদের কথা শুনিনি। তখন ওরা খাওয়ার কষ্ট দিত। এমনও দিন গেছে যে আমি খাওয়ার কষ্ট সহ্য করতে পারতেছি না। আমার কাকি শাশুড়ি আমারে দেখার পরে বলতেছে তোর মুখের দিকে তাকাইতে পারতেছি না। কিন্তু আমার যদি কেউ খাবার টাবার দিত, আমার শাশুড়িরা তাদের সাথে ঝগড়া লাগাই দিত, তাদেরকে অনেক কথাবার্তা বলতো, তাই কেউ খাবার দিতে পারতো না। তো একদিন আমি আমার কাকি শাশুড়ির কইতেছি কাকি আমার কিছু খাইতে দাও, আমি আর পারতেছি না। তখন সে পলিতে কইরা ভাত তরকারি দেয়, আমি বদনাই কইরা পানি নিয়ে যেয়ে টয়লেটে বসে সেই খাবারটা খাই। এসব কষ্ট দেওয়ার কারণ একটাই, যে তোমাকে যেন অন্য মানুষের সাথে সেক্স করতে বাধ্য করে, তুমি শুনছো না, সেই কারণে তোমাকে খাওয়ার বন্ধ করে দিয়েছে, অন্য কোনো মানুষকে খাবার দিতে দিচ্ছে না। তারপরে এরকম কোনোভাবেই যখন ওরা মানসিক টর্চার করে না পারে, তখন একজন লোকের সাথে ওদের খুব
ভালো রিলেশন, সে তখন ওনাদেরকে লোভ দেখায় যে ওরে বিয়ে দিলে, আমার স্বামীর কথা বলে যে ওরে যদি বিয়ে দেই তাহলে হইতেছে 1 লাখ 1.5 লাখ টাকা যৌতুক এনে দেবো, 2-3টা গহনা এনে দেবো, এই বউ কিভাবে তারা আর ওর দিয়ে তো তোমার কোনো ব্যবসা হইতেছে না, বেনিফিটও বাঁচতো না। এটা কে বলছে? এটা আমার শাশুড়িদের সাথেই পরিচিত সেই লোক বলে। ওদের উদ্দেশ্য ছিল তোমাকে বিয়ে করে নিয়ে এসে তোমাকে বিজনেস করানো, ব্যবসা করানো, ইনফ্যাক্ট দেহ ব্যবসা করা, সেক্স করানো। যখন ওইটা হচ্ছে না তখন এইভাবে। তখন একদিন আমার স্বামী সকালবেলা উঠে বলে, আমার বিশ্বাস এই ঘটনার সাথে আমার স্বামী তখন যুক্ত ছিল। আমার স্বামী বলে আমি ঢাকায় যাব, চাকরি করব। সকালবেলা ও ব্যাগ ট্যাগ নিয়ে বের হয়ে চলে যায়। ব্যাগ ট্যাগ নিয়ে বের হয়ে চলে যাওয়ার পরে আমার শাশুড়ি, আমি রান্না বান্না করে ভাত নিয়ে বসে, আমার শাশুড়ি ভাতের প্লেটটা কাইরে নিয়ে আমারে 3-4টা বাড়ি দেয়। দেওয়ার পরে আমারে কয় আমার ছেলে গিয়ে ঢাকায় চাকরি করবে আর তুই বসে বসে খাবি, অনেক কথাবার্তা বলে এবং খাইতেও দেয় না। না দেওয়ার পরে সন্ধ্যার দিক ওই লোক আমাদের বাসায় আসে, যে লোক আমাদের শাশুড়িদেরকে বলার পরে আমার শাশুড়ি তখন আমার সাথে খুব ভালো ব্যবহার করে কয় কি, তুই এর সাথে যা, ও বাড়িতে নাই, তুই যা ঘুরা, এর বউয়ের নাকি তোরে দেখার খুব শখ, এই কথা বইলা তার সাথে আমারে পাঠাই দিলে পরে তুমি তো জানো না লাবণী যে কি কারণে পাঠাচ্ছে? না, তার পিছনে তো অন্যরকম উদ্দেশ্য আছে। ছিল, তার কাছে আমাদের বিক্রি করে দিয়েছিল। আমি বিক্রি করে দিয়েছে অলরেডি। হ্যাঁ, আমি ঘটনাটা বলি। পরে আমি ওই লোক আমারে কয় আজকে থেকে তুমি আমার বোন। আমি এতদিন বাজে চোখে দেখছি, কিন্তু এখন বুঝতে পারছি তুমি তোমার ননদ শাশুড়ির মতো না, আজকে থেকে তুমি আমার বোন, চলো আমার বউ তোমারে দেখার খুব ইচ্ছা, চলো। পরে আমারে নিয়ে যায় বাজারের সাইডে দাঁড়া করে রাখে, তার মাঝখানে শুধু সে ফোনে একজনারে বলে নিয়ে আসতে পারছি, আপনারা রওনা দেন। আমি শুধু এতটুকুই কথা শুনি। ওই লোক যে নিয়ে গেছে বোনের নাম করে তোমাকে, তুমি নিজেও জানো না যে তুমি বিক্রি হয়ে গেছে এর মধ্যে? না। এবার ও ফোন করে জানাচ্ছে কিছু মানুষকে যে তোমরা রওনা দাও, আমি নিয়ে আসতেছি তাকে। পরে আমার একটা বাজারের সাইডে বাগানে দাঁড়া করায় রেখে সে চলে যায়। রাত 11টা বাজে, 12টা বাজে। তখন আমি অনেক বোকা, আজ থেকে 5-7 বছর আগের কথা। তখন বয়স তো অনেক কম তোমার। তো তখন আমি 12টা বাজে, 1টা বাজে, সে আসে না। আমি রাস্তার দিক তাকাই, কানতে কানতে চোখ ফুলাই ফেলতেছি। পরে রাত আনুমানিক 1টার দিকে দেখি একটা মহিলা খুব সাইজা গুইজা বাইকের পিছনে আর একটা লোক সামনে। তখন উনি বের হয়ে আসে। তখন আরেকটা লোক আমার পিছন থেকে, ওই বাগানটা থেকে মুখটা চাইপা দুইটা পিছনে নিয়ে যাওয়ার পরে আমি যেহেতু ওনাকে দেখার পরে আমি আগায় যাচ্ছি, তখন উনি আমার মুখটা চিপে ধরে পিছনে নিয়ে যায়, বলে মা তুমি ওদিক যাইও না। আমি কইতেছি ওই ভাই আসছে, আমি এতক্ষণ ধরে দাঁড়ায় রয়েছি, আমি যাই। কয় না তুমি জানো তোমারে কোনে দিব এখন? পরে আমি কই না তো। কয় তুমি এনে চুপ করে দাঁড়াও, তুমি দেখো ওরা কি কয়। পরে উনি এসে কয় কি রে, ওই মহিলা কয় তোর ওই মাল কই? মহিলাটা ওইভাবে ভাষা বলার পরে কয় আপনি আগে টাকা দেন, এখানে দাঁড়ায় আছে আমি দিতেছি। কয় না, আগে চেহারা দেখমু কতটা, তারপরে চেহারা দেখা দাম দেওয়া হইব, আর আগে তো 20,000 টাকা তোরে দিছি। তখন আমি ওই লোকের পায়ে পড়ে কই আপনি আমার ধর্মের বাপ, আমার বাসন আমার এই পড়তে দিয়ে না। পরে ওই লোক আমারে বলে
ও অনেক ক্ষমতাশালী মা, আমি তোমার কোন দিক দিয়ে পার করে নিয়ে যাব, সব রাস্তায় ওর লোক আছে। পরে আমি যখন ওনারে বলি, আঙ্কেল আপনি আমারে বাঁচান, আপনি আমার বাবা, আমার কেউ নাই, আপনি আমারে বাঁচান, আমার ওইখানে যাইতে দিয়ে না। তখন এই পর্যন্ত টয়লেট, উনি আমার ওই টয়লেটের ড্রেন দিয়ে নিয়ে গিয়ে ওনার বাড়িতে নিয়ে যায়। নিয়ে গিয়ে আমার কাছে ওই যাইতে যাইতেই একটু ঘটনা শোনার পরে বলতেছে, এই রাত্রের ভিতরে যদি তোমার আমি না পাঠাই দেই তাহলে তুমি শ্বশুর বাড়িতে জায়গা পাবা না। পরে ওই রাতের ভিতরে আমি তখন আমার শ্বশুর বাড়ির অ্যাড্রেসও বলতে পারি না ঠিকঠাক, আমার কাছে কোনো নাম্বারও নেই। এখন তো 2-4টা নাম্বার মুখস্থ থাকে বা টাকা, তখন আমার কাছে একটা টাকা নেই, শুধু আমি জানি আমার শ্বশুর বাড়ির এই পর্যন্ত নিয়ে গেলে আমি যাইতে পারবো। পরে আমি ওনারে বলি, উনি আমার ওই রাত্রেবেলা পৌঁছায় দেয়। রাত্রেবেলা যখন আমি ওখানে পৌঁছানোর পরে বাসায় ঢুকি, তখন দেখি আমার স্বামী, আমি তো জানি সে ঢাকায় গেছে, তখন দেখি আমার স্বামী ঘরে বসা। আর আমি যাওয়ার সাথে আমার শাশুড়ি, আমি ঘরে বসে বলতে যে ঘরে যাচ্ছ তুমি সেখানে না, আমার শ্বশুর বাড়ি এসে দেখি আমার স্বামী সকালবেলা, ও যায়নি কিন্তু না, ও ঢাকায় যায়নি। চাকরি যাওয়ার কথা ছিল, হ্যাঁ, ও যায়নি। ওকে, তারপর পরে এসে দেখি আমার স্বামী বসা। এখন আমার শাশুড়ি বলে, ও কোত্থেকে, এবার সে গ্রামে সবার কাছে ছড়াই দিছে আমি কোন ছেলের সাথে চলে গেছি, আমারে খুঁজে পাচ্ছে না। তোর পিছনে তো ওরাই ছিল। হ্যাঁ, পরে আমি আসার পরে ওরা আমার স্বামীরে কয়, তো করতে গিয়ে আকাম কুকাম করে আসলো, তুই দে। আমার স্বামী ইচ্ছা মতো আমারে মারে, মারার পরে কয়, কোথায় গেছিলি, কার সাথে সময় কাটাইলি বল। পরে আমি ওর বিস্তারিত ঘটনা সবকিছু বলি, ও সেটা শুনে না। পরে এলাকার লোক আসে, সবাই বুঝতে পারে, এলাকার লোক সবাই যেহেতু শ্বশুর বাড়ি সম্পর্কে জানে, পরে সবাই আমার দইরা মইরা চেয়ারম্যানের বাড়িতে নিয়ে যায়। ওর আপন কাকাই আমার চেয়ারম্যানের বাড়িতে নিয়ে যায়। নিয়ে গিয়ে পরে ওরা সব ঘটনা শুনে, ওরা যেহেতু সবকিছু জানে আগে পরে এরকম, জানার পরে ওরা চেয়ারম্যানের কাছে আমার শ্বশুর শাশুড়ি ক্ষমা চায়, বলে যে আমাকেও ভুল হয়েছে, আমরা বুঝতে পারিনি, আমাকেও মাফ করে দেন। ওরা সবাই বুঝতে পারে। আমি যখন ঘটনাটা বলি, ওরা স্বীকার করে যে ওরাই পাঠাইছিল, এটা সবকিছুর পিছনে ওরাই ছিল, স্পেশালি তোমার শাশুড়ি এবং ননদ। হ্যাঁ, আমার না, তা আগে স্বীকার করে না। আমার কাকা শ্বশুর, আমার ভাসুররা যখন আইসা আর পাড়া প্রতিবেশী এরা আইসা ওদের অনেক মারধর করে, মারধর করলে এক পর্যায়ে ওরা স্বীকার করে, বিক্রি করে দেওয়া হয়েছে। পরে এই শুরু হয় আরো ওদের মানসিক অত্যাচার। যখন কিছুতেই পারলো না, তখন আমার শ্বশুরের দৃষ্টি পড়লো আমার উপরে। শুরুতে আমি আমাদের বন্ধুদেরকে একবার একটু বলেছিলাম যে লাবণের গল্পের পরতে পরতে ধাক্কা, কিন্তু সেই ধাক্কার পরিমাণটা এত বেশি, এত তীব্র, এটা আমি নিজেও আন্দাজ করতে পারিনি। আমরা ঠিক জানি না আজকের অনুষ্ঠান কোথায় গিয়ে শেষ হবে। লাবণী, তুমি বলছিলে যে শ্বশুরের চোখ। পরে ওরা যখন পরিকল্পনা করে যে খাওয়ার কষ্ট, পড়ার কষ্ট, শারীরিক কষ্ট, কিছুতেই তো ওরা তাড়ানো গেল না, তাহলে কি করব? তখন ওরা পরিকল্পনা কইরা, শুধু আমার দাদি শাশুড়ি বাসায় থাকে, আর কেউ বাসায় থাকে না। বড় বেশি ঘৃণা বাংলাদেশের ভেতরের এই বাংলাদেশটা দেখে। ওকে, তোমার শ্বশুরের কথা বলছিলে। পরে ওরা সবাই পরিকল্পনা করে, আমার শাশুড়ি আর আমার বড় ননদ যায় আমার ফুফু শাশুড়ির বাড়ি, আর আমার ছোট ননদ আর আমার ভাসুর যায় আর একখানে বেড়াইতে। আমার স্বামী আর দাদি শাশুড়ি, আমার শ্বশুর, আমরা সবাই বাড়িতে থাকি। আমি সন্ধ্যাবেলায় নামাজ পড়া, প্রচুর গরম, আমি অনেক ঘামছি, তো আমি ওখানে আমার শ্বশুর বারান্দায় বসে আছে, তো আমি, আমার শ্বশুর বলতেছে আমারে বাতাস কর, তা আমি বলতেছি দাঁড়ান, মুরগির ঘরটার দরজাটা দিয়ে এসে আমি আপনার বাতাস করতেছি। তো বাতাস করতেছি, হ্যাঁ, আমারে কয় তুই তো অনেক ঘামতাছস, তো এই পাটিতে শুয়ে শুয়ে আমারে বাতাস কর। তো আমি তো
কল্পনাও করি নেই। আমি মনে করছি তোমার শ্বশুর বলতেছে তোমাকে যে তুই ঘামতেছিস, পাটিতে শুয়ে শুয়ে বাতাস কর। আমি মনে করছি বাবা আর শ্বশুরের মধ্যে যে কোনো ডিফারেন্স নেই। আমি যখন ওইখানে শুয়ে আমার শাড়ি পরা, আমার শ্বশুর আমার ওনার পায়ের বড় নখটার আরেকটা নখের মাঝখান দিয়ে আমার শাড়ি আর ছায়াটা মিলে এইভাবে চটকা দেয়, আমার হাঁটুর এখানে এসে পড়ে। পড়লে পরে উনি আমার উপরে যাওয়ার পরে আমি শুধু আল্লাহ রেখে, আল্লাহ তুমি আমার রক্ষা করো। পরে সেই সময় এসে আমার ননদের শ্বশুর সাইকেলের বেল দেয় আর উনি আমার সাইডে দেয়। ছেড়ে দিলে পরে আমি বাথরুমে গিয়ে একটু কল পরে গিয়ে অনেক কান্নাকাটি করি। আমার স্বামী সেই সময় আসে, আসার পরে যখন তাকে আমি বলি তখন সে বলে যে আমরা কালকে এই বাড়ি থেকে চলে যাবো, হ্যাঁ কিছু করার দরকার নেই, আমরা কালকে। স্বামীকে বলো যে তোমার বাবা এই অবস্থা করেছে আমার সাথে। পরে হচ্ছে আমার ডিটেইলস বলো স্বামীকে। হ্যাঁ বলি, বলার পরে সে তোমার আমারে বলে তোমার পাশে শুইতে বলছিল এবং তোমাকে চেপে ধরেছিল, ডিটেইলস বলো। সবকিছু বলি, বলার পরে সে আমারে বলে যে আমরা কালকে সকালটা হোক আমরা ঢাকায় চলে যাবো, এনে আর থাকবো না, যেখানে আমার বাবার চোখ তোমার উপরে পড়ছে এগুলো বললে আমারে সান্ত্বনা দেয়। সান্ত্বনা দেওয়ার পরে ভোরবেলা আমার ননদ শ্বশুর বাড়িতে অনেক ঝামেলা করে, ঝামেলা করলে আমার শ্বশুর খুব চিল্লাচিল্লি করে, কইরা কয় যে ওরে নিয়ে আয় গিয়া। আমি আমার স্বামীরে কই বাড়িতে কেউ নাই, তোমার বাবা রাত্রে এই ঘটনা ঘটাইলো, তুমি আবার এখন যদি যাও, আবার যদি তোমার বাবা আমার উপরে ঝাঁপায় পড়ে। পরেও আমার কোনো কথা, আমার শ্বশুর অকথ্য ভাষায় গালিগালাজ করে। পরে আমার স্বামী আমার কথা না শুই নাই ওর বোনরে আনতে যায়, তখন আমি অনেক ভয় পাই। আমার শ্বশুর এসে দরজায় ডাকে, আমি খুব ভয় পাই। ভয় পেয়ে আমি দরজা না খুলে গলায় দড়ি নেই। গলায় দড়ি নিলে আমার দাদি শ্বশুরি আমারে খুব ভালোবাসতো। মাঝখানে পাটকড়ির বেড়া, আমার দাদি শ্বশুরি যখন দেখতেছি আমি দরজা খুলতেছি না, উনি পাটকড়ির বেড়া দিয়ে দেখে আমি গলায় দড়ি নিছি। আমার দাদি শ্বশুরি খুব চিৎকার বেড়ে সবাই আইসা আমার দরজা ভাঙ্গা আমারে নিয়ে, আমার এক বাসুর আমার এইভাবে আঙ্গায় ধরে, আমার জিবা কাইতে গিয়ে রক্ত, জানি না আমি সেদিন মরে গেলেই ভালো হইতো, কেন মরে জানি না। 2-3 ঘন্টা পানি ঢালার পরে আমি সুস্থ হই। এর মাঝখানে আমার শাশুড়ি টাশুড়ি সবাই আসে, আসার পরে বলে যে আমার এর আগে আমার আম্মুরা কেউ আমার সাথে যোগাযোগ করতো না। আমার আম্মু তার 2-3 দিন আগে আমার সাথে কথা বলে। আম্মু যেহেতু কথা বলে, আমার স্বামীরে আমার শাশুড়িরা বুঝায় যে আমি আমার শ্বশুরের নামে আমার মার কথা শুই না, মিথ্যে বদনাম দিছি, অনেক কান্নাকাটি করে আমার স্বামীরে বুঝায়। ওরা বুঝানোর পরে আমার স্বামী আমার উল্টা পাল্টা মারার পরে আমি তখন সিদ্ধান্ত নেই আমি ওর সংসার করবো না, আমি ওখান থেকে চলে আসবো। এতদিন যা হয়েছে, আজকে যা হয়েছে, তারপর এখানে থাকা যায় না। পরে আমার কাকা শ্বশুর আমার 70 টাকা দেয়, ওইটা নিয়ে আমি ঢাকায় চলে আসি আমার আম্মুদের কাছে। আসার পরে এখানেই থাকি। স্বামীর সাথে 3 বছর কোনো যোগাযোগ থাকে না, তাকে ডিভোর্সও দেয় না, কিন্তু কোনো যোগাযোগ থাকে না। এর মাঝখানে আমার নির্বাচনের ইয়ার জন্য আমার ভাইয়ারে কামাল নামে এক ব্যক্তির সঙ্গে পরিচয় হয়। পরিচয় হইলে মানে ওই নির্বাচনের পোস্টার, গার্মেন্টস থেকে আইসা ছুটির পরে নির্বাচনের পোস্টার ছাপানোর জন্য আমার ভাইরে পোস্টার দেয়। তো একদিন ওই লোকরে যেহেতু স্থানীয় অনেক প্রভাবশালী, আমার ভাইয়া আবার ভাইয়ার সঙ্গে তখন গুড রিলেশন, ভাইয়া তারে দাওয়াত করে আমাদের বাসায়। সে দাওয়াত খাইতে এসে আমার উপরে তার চোখ পড়ে যায়। ওই লোকের চোখ পড়ে গেলে তখন সে আমাকে অনেকভাবে, আমরা যখন ডিউটিতে চলে যায় তখনই সে বাসায় আসে, আইসে আমার। যারা এখন এই মুহূর্তে আমাদের স্ট্রিমিং এ ভিডিও স্ট্রিমিং এ আছেন, জেনে রাখুন সুন্দর হওয়া এই সমাজে কত বেশি নিরাপত্তাহীনতায় ভোগে। এই মেয়েটি কিন্তু দারুণ দেখতে, দারুণ দেখতে। এজন্য এই মেয়েটির দিকে তাকিয়ে আমি কাব্য করা শুরু করেছি। অসম্ভব সুন্দর দেখতে একটি মেয়ে। কিন্তু এই বাংলাদেশ, যে বাংলাদেশের পারিবারিক বন্ধন, সামাজিক বন্ধন, বাবা মা আমাদের সন্তান সন্ততি নিয়ে এত গর্ব করি, ফেক অনেক জায়গাতে এমন অন্যায় ঘটনা ঘটে যাচ্ছে প্রতি মুহূর্তে, যে খবর আমরা হয়তো রাখি না। এই মেয়েটির প্রত্যেকটি কথা যদি সঠিক ধরে নিই, লানতে সমাজের প্রতি,
ঘৃণা হয় যে সমাজের মধ্যেই এরকম নোংরামির বসবাস। তারপর লাবণী, পরে ওই লোক আমরা যখনই অফিসে যায় তখনই আইসা, আমি তখন অনেক ছোট, 14-15 এরকম বয়স, আসি অনেক ধরনের কথাবার্তা বলে, অনেক ভয়ভীতি দেখায়। আমি কোনোভাবেই তার কথায় রাজি হই না। রাজি না হইলে একদিন, অর্থাৎ ওই লোক কামাল, হ্যাঁ, ও তখন চেষ্টা করতেছে তোমার সাথে কিভাবে তোমাকে সেক্স করা যায়, সেই চেষ্টায় আছে। অর্থাৎ সবার উদ্দেশ্যই কেমনে তোমার সাথে সেক্স করা যায়। ওকে, এই অনুষ্ঠানের মাঝখানে অলরেডি একজন লাস্ট শেয়ার যিনি হয়েছেন তাকে আমরা এই ফাঁকেই এক সময় নিয়ে নেব। আমরা অসম্ভব রকমের ইন্টেন্স একটা সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছি। বারবার জুয়েল আমারে ক্ষমা করিস, এক্স্যাক্টলি ক্ষমা চাচ্ছি আমি সমস্ত মানুষের কাছে যারা আমাদের প্রোগ্রামের সাথে কানেক্টেড থাকে। ভালোবাসা বাংলাদেশ, ঢাকা FM 90.4 লাভ গুরু এতে শামিল এই প্রোগ্রামে কোন বাংলাদেশের কথা বলি, কোন পারিবারিক বন্ধনের কথা বলি, কোন সামাজিক সম্প্রীতির কথা বলি, যেখানে সব রকমের নোংরামি সব সময় হর্নি শুটে চলেছে। কত 3-4 দিন আগে যে একটা মেয়ে তার বাবা মা বোনকে খুন করে ফেলেছে, সব ঘটনা ঘটতেছে এই দেশে, সব ঘটনা ঘটতেছে। এখন হয়তো ভালো লাগার কারণে এই জিনিসগুলোকে আমরা অ্যাভয়েড করতে পারি। মেয়ের প্রত্যেকটি কথা যদি সঠিক হয়ে থাকে, এই মেয়েটার শাশুড়ি, এই মেয়েটার ননদ দেহ ব্যবসার সাথে জড়িত, টেকনিক্যালি বিয়ে করিয়ে নিয়ে এসে ওকে প্রেশারাইজ করতেছে যেন পরপুরুষের সাথে দেহ ব্যবসায় জড়িত হয় এবং তাদের কিছু টাকার বেনিফিট হয়। পরবর্তীতে 20,000 টাকা একজন মানুষের কাছে বিক্রি করে দেয়, ওখান থেকে কোনো রকমের মুক্তি পায়। পরবর্তীতে লালসার শিকার হয় তার আপন শ্বশুর, এবং যখন তার স্বামীকে বলে যে তোমার বাবার সাথে আমার এই তোমার বাবা আমার প্রতি এরকম ঘটনা ঘটতেছে, জীবনে যেটা কল্পনাও করতে পারি না। বাংলাদেশ, মুসলিম, ইসলাম, কত দূরে অবস্থান আমাদের। এর প্রত্যেকটি কথা যদি সঠিক হয়ে থাকে, কত নোংরা জায়গায় বসে আছি আমরা। কে শুনবে এই কথা, কে জানবে এই গল্প, কে অনুভব করবে এই দীর্ঘ নিঃশ্বাস, কে পরিমাপ করবে এই কান্না, কে দেখবে এই কষ্টের কথা। এবং মাঝে মাঝেই কিন্তু ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়াতে ঘটে যাচ্ছে বিভিন্ন ঘটনা, যেখানে পরিষ্কারভাবে দেখতে পাচ্ছি যে পরকীয়ার জন্য, সেক্সের এই ইন্টেন্সিটির জন্য কত রকমের নোংরা ঘটনা মানুষ অহর্নিশ ঘটিয়ে চলেছে। আপনি ভাবতেই পারেন আমাদের দেশটা অনেক ভালো, ওয়েস্টার্ন ওয়ার্ল্ডের চাইতে বাংলাদেশ অনেক পারিবারিক বন্ধনের জায়গা। নিশ্চিন্ত হয়ে ভালো কিছু ভালো মন্দ খেয়ে বিড়িতে একটা টান দিয়ে আপনি নিশ্চিন্তে ঘুমাতে পারেন, কিন্তু আসলেই তা না। বাংলাদেশের ভেতরের বাংলাদেশ অসম্ভব রকমের নোংরামির ভেতর দিয়ে যাচ্ছে। ওর কথাগুলো যদি সবকিছুই সঠিক হয়ে থাকে, তাহলে সত্যি সম্বিত ফিরে পেতে বাধ্য। অসম্ভব রকমের আল্লাহর আরশ কেঁপে যাবে যে ঘটনার বর্ণনা আজকে শুনতেছে এখানে। লাবণী, তারপর আমি শুধু একটা কথাই সবাইকে বলতে চাই, আজকের পরে আমার পজিশনটা কোথায় যাবে আমি জানি না। লাবণী, বাট তারপরেও আমি বলতে চাই, তারপরে যদি ঝাঁকুনি হয়, পুরো শেকড় ধরে যদি ঝাঁকুনি হয়, আমি শুধু এতটুকু জানি, আল্লাহ যদি সত্যি হয়, কোরআন যদি সত্যি হয়, মসজিদ যদি সত্যি হয়, আজকের সব কথা সত্যি, আমি যদি একটা কথা মিথ্যা বলে থাকি, আল্লাহ যেন আমার জবানটা এই মুহূর্তেই বন্ধ করে দেয়। পুরো বাংলাদেশ এত বেশি অবসর সময় আপনাদের যে পরিমণিতে আটকে আছেন, এত বেশি সময় আপনাদের যে শুধুই পরিমণিতে আটকে আছেন। I'm not freaking worry about to give the concern and extra effort and attention to about Purimoni. I'm not freaking worry about, কারণ বিভিন্ন ভাবে প্রমাণিত হয়েছে যে তার লাইফস্টাইল কোনোভাবেই পারমিট করে না, ভালো কোনো মানুষের সাথে যায় না। আমরা পরিমণিতেই আটকে আছি। ভাইরে, এর নাম লাবণী। এই যে মেয়েটি দেখতেছো, এর নাম লাবণী। এ কোনো অংশে বাংলাদেশের প্রেক্ষিতে কোনো অংশে কারো চাইতে কম না, কম মূল্যবান না, কম গুরুত্বপূর্ণ না। ফোকাসটা এখানে দেওয়া আছে, ফোকাসটা এখানে দেওয়া আছে, গুরুত্বটা এখানে দেওয়া আছে। ঢাকা 90.4 এর সঙ্গে যারা রয়েছেন এবং এই স্ট্রিম যারা দেখছেন, তাদের সকলের প্রতি আমার অনুরোধ, এই স্ট্রিমটি শেয়ার করুন আপনার ওয়ালে। সারা দেশের মানুষ, দেশের সবাইকে জানিয়ে দিন। এমন করে আর কত বন্ধু এসে আমাদের স্টুডিওতে কাঁদবে। আমরা কে আছো আমাদের সাথে? চাই না। কে আছো? গত প্রোগ্রামে সর্বোচ্চ শেয়ার করেছে, ওর নাম কি? সুজন? কি নাম? স্বপ্ন? স্বপন শেখ। স্বপন শেখ,
স্বাগত জানাচ্ছি বাবজান। তোমার ভিতরে কেমন অনুভূতি কাজ করতেছে এই পরিস্থিতি দেখে? এই পরিস্থিতি বর্ণনা করার ভাষা আমার কাছে নেই, তোমার কাছে কেমন লাগতেছে স্বপন? স্বপন, আমরা কোত্থেকে বলছো তুমি? দেশের বাইরে? ইন্ডিয়া। আমার কেন জানি তোমার নাম শুনে মনে হচ্ছিল। ভালোবাসা, ইন্ডিয়া থেকে অনেক মানুষ আমাদেরকে ভালোবাসে, অনেক অনেক সম্মানিত বোধ করি। বাট স্বপন, এই যে কষ্ট, সেটা শুধু বাংলাদেশ না, ক্যালকাটা না, গোটা ওয়ার্ল্ড এর পার্সপেক্টিভে তোমাদের আমাদের কালচারের মধ্যে কিন্তু খুব বেশি ডিফারেন্স নাই। ইন্ডিয়া কোত্থেকে বলছো স্বপন? মুর্শিদাবাদ থেকে। মুর্শিদাবাদ আমার এলাকা, আমার বাপ দাদা 14 পুরুষের নারী পোতা আছে ওখানে। আমি বলছি ভগবান গোলার কথা, যেখানে আমার বাবার শৈশব কৈশোর, আমার দাদার সবার নারী পোতা আছে এখানে। রহিম বক্স মন্ডল করবেশ আমার দাদার কথা বলি, তোমাদের এই ভগবান গোলায় মুর্শিদাবাদেরই আন্ডারে, রাইট? হ্যাঁ, দেখো এই কষ্ট, এটার সাথে খুব বেশি ডিফারেন্স নাই তোমার এবং আমাদের কালচারে। তুমি বলছো মুর্শিদাবাদ ইন্ডিয়া থেকে, যেখানে আমি আমার কাছে আরো বেশি এটা কানেক্টেড, যে আমার পরিবারের বহু মানুষের, স্পেশালি আমাদের জড়, আমার শিকড় আছে ওইখানে। এখন আমার আত্মীয় স্বজন ওখানে আছে। খুব শীঘ্র আমি অফকোর্স আসবো বাবজান, এবং তোমাদের সাথে দেখা করব, আমি দেখা করব। কিন্তু এই যে কষ্ট, এই কষ্ট অবিরতভাবে ঘটে চলেছে প্রত্যেকটি অঞ্চলে। আমরা জানি যে কন্টেন্ট ওয়াইজ, প্রোগ্রাম ওয়াইজ আমরা হয়তো খুব হাই ক্লাসিফিকেশন প্রোগ্রাম করছি না, বাট ইটস ড্যাম ট্রু বাবজান, যে এই ধরনের কষ্টের মানুষের গল্প শোনার মতো মাইক্রোফোন, হার্ট এবং এদের কথা বলার মতো মানুষের বড় বেশি অভাব। আই এম সরি, বিচ্ছিন্ন ভাবে আমি পরিমণির কথা বলেছি এই কারণে, উই শুড নট ফোকাস অ্যাবাউট অনলি পরিমণি অ্যান্ড অল। এর বাইরে যখন আমরা পরিমণির এই কেস স্টাডি করতেছি, তখন বাংলাদেশ এবং বাংলাদেশের বাইরে বহু মানুষ এই কষ্টের থ্রু দিয়ে যাচ্ছে। তুমি কি জানো শেখ, যে তোমাদের ইন্ডিয়াতে বহু মেয়েদেরকে পাচার করে নিয়ে যাওয়া হচ্ছে এবং তাদেরকে দারুণ রকমের দুর্ঘটনার ভিতর দিয়ে যাচ্ছে? শেখ তুমি জানো এটা? হ্যালো, শেখের সাথে সাথে আরেকজন আমাদের সাথে যুক্ত হয়েছে। কে নাম তোমার? ওয়েলকাম গুরু। থ্যাংক ইউ বাবজান, বাট আমি আজকে পাগল টাইপের হয়ে গেছি। আমাদের কারো স্পিকারটা একটু অফ করবেন প্লিজ। তোমার স্পিকারটা একটু অফ করে দাও। স্পেশালি ঢাকা 90.4 এই ধরনের ঘটনা খুব কম এক্সপেরিয়েন্স করেছে। কোত্থেকে বলছো তুমি? ও, তুমিও মুর্শিদাবাদ থেকে। আমার 14 পুরুষের নারী পোতা ওখানে। অসম্ভব ভালোবাসা তোমাদের জন্য। অনেক ভালোবাসা তোমার জন্য, অনেক ভালোবাসা শেখের জন্য। আমাদের সাথে থাকো, আমরা আছি লাবণীকে নিয়ে। লাবণীকে নিয়ে আছে। আর কেউ আছে? বারে আরেকজন দেখছি, কে? নওয়াজ। এটা নওয়াজ, নওয়াজ অসম্ভব কষ্টের মধ্যে আছি বা খুব কম হয়েছে এই ভালোবাসার বাংলাদেশে, যেখানে এ ধরনের নোংরা তথ্য আমাদেরকে শুনতে হয়েছে। একটি মেয়ে যার নাম লাবণী, অসম্ভব সুন্দর দেখতে মেয়েটিকে, সবাই শুধু সেক্সুয়াল অ্যাডিকশন থেকে মেয়েটিকে দেখেছে। অসম্ভব লজ্জার ব্যাপার, তার আপন শাশুড়ি এবং ননদ তাকে 20,000 টাকায় বিক্রি করে দিয়েছে। দেহ ব্যবসায় ইনভলভ হচ্ছে না দেখে তাকে খাবারের সুযোগ দেয়নি। শুনতে বুক ফেটে যায়। তার চাচি শাশুড়ি যে খাবার দিয়েছে পলিথিনে করে এবং বদনাতে পানি দিয়ে, সেই খাবার তাকে খেতে হয়েছে বাথরুমে বসে। এবং পরবর্তীতে যখন ওই জায়গা থেকে মুক্তি পেয়ে আসে, তখন শ্বশুরের লালসা থেকে সে মুক্তি পায়নি। তার জামাইকে যখন বলে, তার ছেলেকে, ছেলে তখন বলে বাবার যেহেতু চোখ পড়েছে তো আমরা এখান থেকে চলে যাব। এরই মধ্যে যখন সমস্ত কিছু সম্পর্ককে দূরে সরিয়ে রেখে মেয়েটি চলে আসে, তখন কামাল নামের আরেকটি লোকের প্রশ্নে, তার প্রশ্নে এরকম ভাবে সেক্সুয়াল এই ধরনের হ্যারাসমেন্টের প্রতি আগ্রহী হয়। সুন্দরী হওয়া এটা এত বেশি দোষের। নওয়াজ, যদিও একটি দুটি কথা বলতে চাও, আমরা চলে যাচ্ছি আবার লাবণীর কাছে।
পরে সে মাঝে মাঝে ওরকম আসতো। তো আমাদের বাসায় যেহেতু আমার ভাইয়া চাকরি করতো, লাঞ্চ নিয়ে যাইতো, মা চাকরি করতো, লাঞ্চ নিয়ে যাইতো। বাসায় 8টা 10টার আগে কেউ আসতো না। আমার ছোট বোনটাকে বাই দ্য ওয়ে, এই নিয়ে গল্প বাসায় সবার থাকতাম। কাছে জানা উচিত। এত আত্মতৃপ্তিতে ভোগার কোনো কারণ নাই। বাংলাদেশের ভেতরে কি রকমের নোংরামি চলতেছে, যদি তার সমস্ত কথা সত্যি হয়ে থাকে, সেটা এটাও বলেছে, আমি আল্লাহকে হাজির নিজে নাজির জানিয়ে বলছি, যদি আমার একটা কথা মিথ্যা হয়ে থাকে, আমার জন্য এইখানে আমার মৃত্যু ঘটে। এইভাবে সে কথাটা বলেছে। তার সব কথা সত্যি হয়ে থাকলে এই কথাগুলো সবার জানা উচিত। হোয়াটস গোয়িং অন এক্স্যাক্টলি বাংলাদেশ ভার্সেস বাংলাদেশ, বাংলাদেশের ভেতরে এরকম যে নোংরা চেহারা, সেটা সবার জানা উচিত। ওভার টু লাবণী। পরে সে একদিন হঠাৎ করে, কারেন্ট থাকে না, কে এটা? ওই কামাল। কামাল, অর্থাৎ তুমি সমস্ত সম্পর্ক চুকিয়ে বুকিয়ে 3 বছর হলো অন্য জায়গায় আসছো, এবার কামালের চোখ পড়েছে তোমার পরে। কামাল এসে একটা আমার আমি আমার ছোট বোন, বাসাও তো ছোট, একদম ছোট। এখন আমার বোনের 14 বছর বয়স, তো তখন ও অনেক ছোট। আমি বলতেছি আরো 7 বছর আগের ঘটনা। তখন সে আমার একটা গোসলের ভিডিও কিভাবে ধারণ করে আমি জানি না। এই ভিডিওটা আমারে পরের দিন এসে রাত্রেবেলা দেখায়। দেখানোর পরে আমি তারপরেও তার প্রস্তাবে রাজি হই না। গোসলের ভিডিও দেখো, আড়ালে আবডালে তোমার গোসলের ভিডিওটা করে এবং তোমাকে ব্ল্যাকমেল করার চেষ্টা করে, তুমি যদি ওর সাথে সেক্স না করো তাহলে এটা প্রচার করে দিবে। তখন আমি এগুলো বুঝতাম না যে প্রচার করলে কি হবে বা লোকজনের, শুধু বুঝতাম যে এই ভিডিওটা মানুষ দেখলে আমারে খারাপ করবে, এটা বুঝতাম। আর তখন তো এত ফেসবুক বা এগুলো এত বুঝতাম না আমি। ওকে, পরে সে যখন ওভাবেও পারলো না, তোমাকে ব্ল্যাকমেল করতেছে শারীরিক সম্পর্ক তোমার সাথে তৈরি করার জন্য, ওই ভিডিও দেখিয়ে, তোমার গোসলের ভিডিও। তারপর ব্ল্যাকমেল করতেছে যখন কোনোভাবেই পারলো না, তখন কি করলো, একদিন সন্ধ্যার সময় আমার ছোট ভাইকে মোবাইল চোর বইলা ধরে নিয়ে যায়। ধরে নিয়ে গিয়ে একটা বাউন্ডারিতে আটকায় রাখে। আটকায় রাখা তার ম্যানেজার মাধ্যমে আমারে খবর দেয়। তো আমার মারা তখন তো এত ফোন টোন থাকে না, আমার আম্মুদের কাছে, আমার কাছে একটা ফোনটা বন্ধ। আমার ভাইয়ের কাছে কোনো ফোন নাই, বড় ভাইয়ের কাছে। তখন যখন আটকা রাখে আমি ওখানে যাই। যাওয়ার পরে দেখি ওই আমার ভাইয়ের নাক দিয়ে রক্ত পড়তেছে, কান দিয়ে রক্ত পড়তেছে। পড়ার পরে ওই লোক আমারে বলে, এখন যদি তুমি আমার সাথে শারীরিক সম্পর্ক না করো, তোমার বাইরে ছাইড়া দেব না। আমি ওই বাউন্ডারিটা একদম ফাঁকা, কেউ নাই। আমি খুব অসহায় পড়ি। আমার বাইরে একটা করে বাড়ি দেয় আর কয়, যদি শারীরিক সম্পর্ক না করো তোমার বাইরে ছাড়বো না। তখন এক পর্যায়ে সে ওখানে ওই কথাগুলো বলে আর নেশা করে। এক পর্যায়ে জোরপূর্বক আমার ভাইয়ের সামনে আমার সঙ্গে শারীরিক সম্পর্ক করে। ওই ঘটনারও সে ভিডিও করে এবং আমারে বলে যে এই কথা আমার ভাইয়ারে আর আমারে বলে, এই কথা কাউরে জানাইলে আমাদের পুরো ফ্যামিলি শেষ করে দিব। আমরা যেহেতু ভাড়া থাকি, কেউ নাই, আর আমি ওই ভাই কাউকে কিচ্ছু বলি না। আমার ভাইয়া আর আমি ওখানে চলে আসি। এরকম ওই ভিডিও আর গোসলের ভিডিও দেখে তার মানসিক অত্যাচার চলতেই থাকে। সে সবসময় নেশা করতো এবং মানুষের সামনে আমার বলতে হইতো যে সে আমার বড় ভাই, আমগো গার্জিয়ান। যেখানে যাই তার সাথে যাইতে হইতো, আমাদের পুরো ফ্যামিলির দায়িত্ব। তার মানুষের সামনে তাকে ভালো প্রেজেন্ট করতে হইতো, না হইলেই সে মদ খেয়ে এসে মারধর করতো। এরকম কিছুদিন চলে। লাবণী, তুমি যেটা বললে যে এই কামাল, এই ছেলে নিজেকে তোমাকে তোমার ভাই হিসেবে বা তোমাদের লোকাল গার্জিয়ান হিসেবে এস্টাবলিশ করতেছে এবং সেই সাথে শারীরিক সম্পর্ক করার জন্য তোমার ভাইকে মারধর করে, মুখ দিয়ে রক্তাক্ত অবস্থায় তুমি তোমার ভাইকে দেখো। এই অবস্থাতে সে বলে যে ওকে আমি খুন করে ফেলবো তোমার ছোট ভাইকে, যতক্ষণ পর্যন্ত তুমি তোমার ওর সাথে শারীরিক সম্পর্ক না করবে।
এবং একটা পর্যায়ে গিয়ে একরকম জোর করে তোমাকে ধর্ষণ করে সেই ছোট ভাইয়ের সামনে, এবং তুমি বলছিলে আমার বড় ভাই, মানে আমার দুই ভাই, ভাইয়া দুইটা বড়, আমরা দুই বোন ছোট। ওকে, তোমার ভাইয়ের সামনে তোমাকে ধর্ষণ করে এবং পরবর্তীতে এই শারীরিক সম্পর্কটা কন্টিনিউ করতে থাকে, তোমাকে ব্ল্যাকমেল করে, তোমার গোসলের দৃশ্য যেহেতু সে আর ওই ভিডিও ভিডিওটা, করেছে ওই এবং ভিডিওটা। তোমাকে যে সেক্স করেছে সেই ভিডিওটা এটাকে ব্ল্যাকমেল করে তোমার সাথে অনবরতভাবে সেক্স করতে থাকে, এবং এটা এবং আশপাশে দেখায় যে তুমি সে তা তোমার ভাই এবং তোমাদের লোকাল গার্জিয়ান এইভাবে নিজেকে স্টাবলিশ করে চারিদিকে। পরে এভাবে তার মানসিক অত্যাচার চলতেই থাকে, তার অত্যাচার সহ্য না করতে পারে। এর মাঝখানে 3 বছর পরে আমার স্বামী বলে যে আমি আমার ভুলটা বুঝতে পাইছি। 3 বছর পরে সে আমার সাথে যোগাযোগ করে, যোগাযোগ করে সে বলে জুয়েল কি করি, আমার তো এরকম বহুদিন এক্সপেরিয়েন্স হয় না, আমি কিছুটা একটু যাতা অবস্থা যে আমার কি করি, মানে আমি কিছুটা আন্দাজ করতে পারছিলাম যে আমরা এই আজকে লাবণের গল্পের প্রতিটা পরতে পরতে ধাক্কা খাবো, কিন্তু সেটাও না আমার ইমাজিনেশনের বাইরে। এবং এই মুহূর্তে আমাদের যে অবস্থা, আমরা বিশ্বাস করছি আমাদের শ্রোতা বন্ধুদেরও সেই অবস্থা। এমন কমেন্টও আমরা দেখতে পাচ্ছি, আপনি নিজেও দেখছেন, এবং আমার ইচ্ছা করছিল যে এই কমেন্টস কর, অ্যাট লিস্ট আপনার কাছ থেকে দূরে কিছু রাখতে। আমি দূরে রাখতেই চাচ্ছি, কিছু কমেন্টস শেয়ার কর। আমি কি করি আমি তো বুঝতেছি না। আমি এটাও তো সত্য জুয়েল, আমরা বহু লিখেছেন, বছর আমরা এই প্রোগ্রামে আছি, মা। 13-14 বছর, এরকম এক্সপেরিয়েন্স কি করেছি আমরা কখনো? এখনো হয়নি, এবং আমাদেরও তো সহ্য করবার ক্ষমতাটা থাকতে হবে। আমি এর জন্য তোর আমরাও দ্বারস্থ পারছি না। হচ্ছি বাপজান, আমরাও পারছি না। কিছু কমেন্টস তুই পড়, আর কি আমি তো বুঝতেছি আমার ব্রেন। হয়তোবা লাবণের গল্পটি অনেককেই এক ধরনের অস্বস্তিতে ফেলে দিচ্ছে, কারণ অনেক শক্ত পাথর কিছু comments মানুষও আজকে কিন্তু ইমোশনাল, এবং সেই কমেন্টস গুলো দেখতে comments পাচ্ছি। আমাদের একটাই কোশ্চেন, গুরু এই সমাজটা কি কখনো ভালো হবে না? না, হবে না, হবে না। যে সমাজের পরতে পরতে নোংরামি, দুর্নীতি, ঘুষ, জেনা, এই সমাজ এত সহজে ভালো হবে না। মানুষ নামের এই জানোয়ারগুলির ধ্বংস এবং তাদের কারো ক্ষেত্রে মৃত্যু কামনা করেছেন, কামনা এবং করতেই পারে, কঠোর আল্লাহর কাছে শাস্তি। দোয়া করা ছাড়া, যেটা নপুংসকের চাওয়া, আমরা ব্যবস্থা করতে পারি না। নপুংসকের চাওয়া স্রষ্টা কোনোদিনই বলেনি অন্যায়কে তুমি গ্রাহ্য করো। স্রষ্টা বলেছেন অন্যায়ের প্রতিবাদ করো, রুখে দাঁড়াও। এই রুখে দাঁড়ানোর মতো মানুষের শক্তি, সেই জজবা, সেই ইমানি জজবা, এটা কারোর মধ্যে নাই, এটা হবে না। আননেসেসারি কমেন্টস এইসব ধরনের করে কোনো লাভ নেই। এই বিষয়টি কত লজ্জার, এবং আমাদের বন্ধুরাও বেশ লজ্জিত, এবং ওর জন্য শুভকামনা, সমবেদনা, এমন অনেক কিছু, সেই সঙ্গে ধিক্কার সেই মানুষগুলোর প্রতি, এবং এই পাপীদের। হ্যাঁ, ওই সমবেদনা, এই সমবেদনা শব্দের মধ্যে আটকায় থাকতে হবে। আমরা কোন রকমের ভূমিকা রাখতে পারবো, উই আর বিকাম এক্স্যাক্টলি, আমরা নপুংসক এবং হিজড়া টাইপের একটা ক্যারেক্টার। আমরা চাইলে এসবের বিরুদ্ধে প্রতিবাদ করতে পারি না। ওই কামালদের চোখে চোখ রেখেও দেখে প্রতিবাদ করতে পারি না যে তুমি চাইলেই লাবণীর মতো এই মেয়েদের সাথে নোংরামি করতে পারো না। ওই স্বামীকে বলতে পারি না যে শালা তুই তো হিজড়া রে, তুই কি চাইলে এর ওই মেয়েটাকে কি বিয়ে করছিস এভাবে পরকীয়া, এভাবে তার দেহ ব্যবসা করানোর জন্য? অথবা সেই শাশুড়ি ননদের কাছে আমরা গিয়ে বলতে পারি না। আমরা খুবই ভদ্র এবং টিপিক্যালি খুব ভালো টাইপের মানুষ, রাইট? এসব সাবজেক্টের মধ্যে নিজেকে ঢোকাতে পারি না। ইন আদার সেন্স আমরা আসলে ভদ্র বা অনেক টিপিক্যাল লক্ষ্মী টাইপের মানুষ না, আমরা হচ্ছে হিজড়া। তারপর পরে আর দু একটা কমেন্টস নেই জুয়েল? কিছু প্রশ্ন এবং কিছু কমেন্ট তো রয়েছেই। please বলো। আইনের আশ্রয় নিতে পারতো, হ্যাঁ, আইনের আশ্রয় নিয়েছে, এই হ্যাঁ, সেই ঘটনাগুলো গল্পতেও পরবর্তীতে আমরা আসবে। আসছি, আমরা আইনের সঙ্গে আশ্রয় নিয়ে যে ওভারনাইট সবকিছু সলিউশন হয়ে যায়, আর খুব এটা এত সহজ না, এটা সবাই জানে। খুব স্বাভাবিকভাবেই ব্ল্যাকমেইলিং এবং ধর্ষণের যেই অজুহাতটি ধরা হয়, যে ধর্ষিত হয়েছে তাকে দায়ী করা হচ্ছে। এখানেও একজন বন্ধু লিখেছেন, কে সেটা? এত বেশি কমেন্ট কিছুক্ষণ পর পর ওকে, এসে তোমার গেছে। কি জানা নাই যে ধর্ষণ বা এসব ভিডিও ক্লিপ করে মেয়েদেরকে অ্যাবিউজ করা হয়? তুমি গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ডের তকমা লাগিয়ে ওই মেয়েটিকে টেকনিক্যালি ভিডিও করতেছো, ওই মেয়েটিকে তখন ভাবতেছেই কিন্তু যে তুমি তো আর স্বামী, গাছকে সাক্ষী রেখে যেহেতু তাকে বিয়ে করেছো, তাই তোমার কাছে সবকিছু সঁপে দিচ্ছ। তুমি টেকনিক্যালি তার ভিডিও করতেছো, পরবর্তী তাকে ব্ল্যাকমেইল করতেছো তার টাকা খাওয়ার জন্য এবং তার শরীরটাকে সারা জীবন ভোগ করার জন্য। এটা কি নতুন কোনো গল্প? আর অবাক করার মতো তৌফিকুল ইসলাম লিখেছেন, এত কিছু কখনোই হতো না যদি সে শরীয়ত মতো পর্দা করে চলতো। ভাই তো শরীয়তের কি শরীয়ত না, কি নাম ওর? আমরা না না না, ওই ছেলেটার নাম কি? না না, আমরা না, না, লাবণের না, না, গল্পটা থাম 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 থাম। ওই লাবণের ছেলেটার নাম কি? লাবণের না, না, ওই গল্পটা ছেলেটার নাম বল, ওই ছেলেটার নাম বল। ওর নাম তৌফিক। তৌফিক।
আমরা লাবণীর গল্পটা এমন জায়গায় থেকে তৌফিক, শুনেছি যে 10 বছর ছিল বয়স। তৌফিক সাবধান হয়ে যা বাপ। 2 টাকার এমবি কিনে 3 টাকা ডেলিভারি দিচ্ছিস, তাই চাইলে যে কোনো কিছু বলা যায় না। সাবধান হয়ে যা বাপ। আল্লাহ রাব্বুল আলামিন, শরীয়ত, আমি বারবার বলতেছি, ধর্ম, ইসলাম, এর চাইতে ইম্পর্টেন্ট কিছু নাই। আমাকে যদি কাট কাট করে কেটে দেওয়া হয়, আমি রোজা কখনো মিস করি না, নামাজ ঠিক মতো পড়া হয় না, বাট আমার প্রত্যেকটা রক্ত আর প্রত্যেকটা কলিজা থেকে এই 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 সাক্ষী দিবে যে আল্লাহ রাব্বুল আলামিনের চাইতে বিকল্প কিছু নাই। আর শরীয়তের দোহাই দিয়ে যেসব ডায়লগবাজি করিস, কিনা আমার তৌফিক, বাপ রে বাপ, এই ডায়লগবাজি করিস না বাপ। বিশ্বাস কর, যখন তুই ডায়লগবাজি করতেছিস তখন শরীয়তের মধ্যে থেকে এসব নোংরামিগুলো করার সুযোগ নিচ্ছে যারা হায়ানার মতো, যারা পিশাচ, যারা মানুষরূপী কুত্তা টাইপের, এরা কিন্তু এর মধ্যেই সুযোগ নিচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিনের ডিক্টেটেড যে পথ, এর সাথে ইম্পর্টেন্ট কিছু হতে পারে না। শরীয়তের কথা দোহাই দিয়ে নিজেকে এত শুদ্ধ প্রমাণ করার কোনো কারণ নাই তৌফিক। সঠিক থাকার পরেও, ভালোভাবে চলার পরেও এই ধরনের ঘটনার সম্মুখীন অনেকেই হতে হয় তৌফিক। নিজের পরিবারে এই ঘটনাগুলোর এক্সপেরিয়েন্স না করলে তুই বিশ্বাস করবি না বাপ। শরীয়ত তোর ব্যক্তিগত কোনো জায়গায় না তৌফিক। আল্লাহ রাব্বুল আলামিনকে তুই একান্ত নিজের মতো করে কোনোভাবেই পেট্রোনাইজ করতে পারিস না। কেউ তোকে অধিকার দেয়নি তৌফিক। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মাখলুকাতের জন্য। আমি এখনো বিশ্বাস করি, আগে অনেক বেশি করে কথা বলতাম, লোকে বলতো যে আমি মনে হয় মাদ্রাসার ছাত্র। আমি এখনো বিশ্বাস করি পৃথিবীতে একজন অবশ্যই প্রডিউসার আছেন যিনি সমস্ত মাখলুক আর পৃথিবীকে তৈরি করেছেন। তিনি সমস্ত শক্তির আধার, তিনি আমাদের মাবুদ আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ তুমি ক্ষমা করে দে যদি আমার কোনো ভুল থাকে, বাট তোমার চাইতে শক্তিশালী, তোমার সাথে চাইতে সর্বশক্তিমান কেউ নাই। বাট মাহমুদ রে, তোর পৃথিবীতে এসব ঘটনা ঘটতেছে, এটা সত্য। আর আমরা এগুলোকে রিপ্রেজেন্ট করতেছি যাতে করে মানুষের সম্বিত ফিরে পায়, মানুষ যেন নতুন করে ঘুরে দাঁড়ায়, এসবের বিরুদ্ধে যেন মানুষ প্রতিবাদ করে। কেউ করছে বা না করছে, সবার জন্য হিজড়ার ভূমিকা না চলে যায়। ইসলামের চাইতে আল্লাহ রাব্বুল আলামিন তার শরীয়তের চাইতে মূল্যবান কিছু নয়। অফকোর্স আমরা বিশ্বাস করি। এই মেয়েটি কিন্তু পর্দা করে, আমি যতটুকু দেখেছি এখানে। আমি জানি না, আমি তোর জীবনের সাথে মিশে নাই, কিন্তু তারপরেও এসবের ঊর্ধ্বে থেকে কিছু মানুষ নোংরামি করার জন্য এই কাজগুলো করে। তো ফেক এ ধরনের কথা চাইলে যেন না বলা হয়। আরো কয়েকটা টেক্সট। জিহাদ লিখেছেন, সব প্রমাণ সহ আমি আপনাদের সামনে তুলে ধরতে চাই। জিহাদ কি ধরনের প্রমাণ? জিহাদ কই? আজকের লাবণীর কোনো বিষয় নিয়ে জিহাদ আপনার কিছু লাবণী? জিহাদ ওকে ওকে কলে নেওয়া যায় কোনোভাবে? জিহাদ, আপনি প্রয়োজনে আপনার নাম্বারটা আমাদেরকে মেসেঞ্জারে পাঠান। আপনার নাম দিয়ে মেসেঞ্জারে আমাদেরকে টেক্সট করুন। কি ধরনের প্রমাণ, অথবা আমাদের যে নাম্বার 01841 নাম্বারটি 01841904904 এখানে আপনি আপনার নাম্বারটি সেন্ড করুন এবং আপনার নামটি লিখুন। 0841904904904 যারা প্রোগ্রামে আসতে চান তারাও যোগাযোগ করতে পারেন। আর জিহাদকে স্পেশালি বলছি, আমরাও জানতে চাই যে মেয়েটি বলতেছে এবং এক পর্যায়ে এটাও বলেছে যে আমার জিহ্বা কেটে না হোক, আমাকে মেরে ফেলা হোক, আমার জন্য এখানেই মৃত্যু ঘটে। আমি যদি মিথ্যা কথা বলে থাকি, তোমার কাছে কোনো তথ্য থাকলে প্লিজ শেয়ার করো। 01841904904। জিহাদ, তোমাকে অনুরোধ করতেছি, প্লিজ কমিউনিকেট উইথ আস। দেন আর কোনো কমেন্টস? নাও সো স্যাড স্টোরি। এবং লিখেছেন, এত কষ্ট আপু কিভাবে নিয়ে দিন পার করেছে। এই সমাজ, গুরুর কাছে প্রশ্ন করেছেন, গুরু এই সমাজ কবে ঠিক হবে? ঠিক হবে না। এই সমাজ কারে দিয়ে তৈরি হয়? গরু, ছাগল, কুকুর, বিড়ালকে দিয়ে সমাজ তৈরি হয়? আপনারা আমারে দিয়ে। আমি আপনি কোনোভাবে চোখের চোখ রেখে ওদেরকে বলতে পারতেছেন এটা অন্যায়, এটা তুমি করতে পারো না। কার কথা বলবো? আমি নিজেই তো সেফগার্ডে থাকি, আমি বলতে পারছি না যেটা অন্যায়, এটা কারোর সাথে করো না। কারণ আমি আর বাচ্চার বইয়ের কথা ভাবতেছি। দিন শেষ আমার সেফ এবং নিশ্চিন্ত একটা জীবন চাচ্ছি। এভাবে কি সঠিক জীবন পাওয়া যায়? এর জন্য বিপ্লব প্রয়োজন। এর জন্য আসলেই একটা রিভার্স টাইপের ক্যারেক্টার প্রয়োজন, যারা বলবে চোখে চোখ রেখে, তো অন্যায় করেছিস কালাম, এটা করতে পারিস না। ওর স্বামীরে বলবে যে তুই এটা অন্যায় করছিস, এটা করতে পারিস না। অথবা তার শাশুড়ি এবং ননদকে বলবে তোরা দেহ অবশ্য করি, তোরা নোংরা, তাই এই মেয়েটিকে তাতে বাধ্য করতে পারিস না। আর কেউ লিখেছেন, আল্লাহর উপর ভরসা রাখো, নিশ্চয়ই তুমি সুবিচার পাবে।
সুবিচারের জন্য ওই মেয়েটি অনেক জায়গায় ঘোরাফেরা করেছে। গুরু কি বলবো, মুখের কোনো ভাষা নেই। কোনো কিছু কি করা সম্ভব ওর জন্য? অনেক লিখেছেন না খারাপ পারি লাগছে। না। সম্ভব হলে কি হওয়া উচিত? ওই ছেলেটার ইনভেস্টিগেট করা উচিত। সম্ভব হলে কি করা উচিত? ওই শাশুড়ি এবং ওর ননদকে ওদেরকে নিয়ে একটা ওদের পোর্টফোলিও উন্মোচন করে দেওয়া উচিত। সম্ভব হলে কি করা উচিত? কালাম যার প্রসঙ্গ সে বলতেছিল তার টোটাল পোর্টফোলিও উন্মোচন করা যায়। আমার সাহস নাই, বড় দুঃখী, দুর্বল এবং হিজড়া টাইপের মানুষ আমি, তাতা থাই থাই টাইপের, এরকম ঠাস ঠাস। এজন্য আমার সাহস নাই। না হলে আমি ওদেরকে উন্মোচন করে দিতাম। করে দিলে কি হতো, আর 10টা মানুষ ভয় পেত এই ঘটনার পুনরাবৃত্তি না ঘটাতে। আমার সাহস নাই, আমি দুর্বল, হিজড়া টাইপ, হিজড়া এতেশাম। আর গুরু আপুটা আসলে অনেক সহজ সরল, এই জন্যই তার জীবনে এত কিভাবে ভোগান্তি। সহজ সরল? ভালোবাসলো একটা মেয়ে, ছেলেরে ভালোবেসে বিয়ে করে গেল। কি জানতো যে শাশুড়ি আর ননদ দেহ ব্যবসা করে, ওরে বাধ্য করবে, অন্য মানুষের কাছে 20,000 টাকা বেচে দিবে, অথবা ওখান থেকে পালিয়ে আসলে যার কাছে যাবে সেখানে একটা মানুষ এসে তার সাথে জোর করে তাকে ব্ল্যাকমেল করে, তার ভাইকে মারধর করে তাকে জোর করে দিনের পর দিন সেক্স করবে। সরলতা কি আছে আমার জানা নাই। নেক্সট। অনেকেই বাংলাদেশের এমন অনেক বোনকে কাজের প্রলোভন দেখিয়ে বিভিন্ন জায়গায় বিক্রি করে দেয় এবং এভাবে নির্যাতনের হ্যাঁ, যে শিকার হয় টিকটকার অনেক স্টকার মেয়ে। দেখছি না, টিকটকার স্টকের স্টার, বিভিন্ন রকম স্টারডামের ই করে ইন্ডিয়াতে নিয়ে যে বিক্রি করছে। বহির্বিশ্বে স্পেশালি মিডল ইস্টে যে ধরনের ভিডিও আমাদের সামনে আসে, কি টাইপের নোংরামি শেখরা তাদের সাথে করে, এভাবে বিক্রি করে দেয়। এবং বাংলাদেশেও কাজে ধান্দা করে ওদের সাথে এ ধরনের সেক্স এবং এ ধরনের প্রবঞ্চনা করে, শারীরিক সম্পর্ক স্থাপন করে। সত্য তো? কি খারাপ কথা বল না, না বল না না। না, ঠিক তো আমাকে খারাপ দেখাচ্ছি না। কেন? পড়ে আচ্ছা, ফেল। আই আচ্ছা, ডোন্ট মাইন্ড না। মানুষের মানসিকতা এতটা খারাপ কি করে হয়? তুই ওইটা পড়লি না অন্যটা পড়লি? এই জাতি না না না, ওইটা পড় যেটা আমাকে আগে দেখাচ্ছিলি। কি বলছে ওখানে আমার না, সম্বন্ধে? না না না, আমাদেরকে এই কিছু না। তোর প্রডিউসারের, তুই তুই আমার সম্বন্ধে যে আঙ্গুল দিয়ে দেখাচ্ছিলি, কি ওটাই পড়? আমারে বলছে যে চোর এটা একটা, না না, হিজড়া। অবশ্যই এমন কিছু না। কি ওটাই পড় না, তোকে বলতেছি তো আমি পড়তে। মোরসালিন সে লিখেছে যে আমি বিশ্বাস করি যে এমন ঘটনা ঘটে, কারণ আমি নিজেও হ্যাঁ বেটা, এরকম মডিফাই ঘটনা। না না না, তুই তো না পড়ে ওটা আমাকে দেখাতে চাচ্ছিলি যে পড়বো কিনা। প্লিজ পড়। আমার সম্বন্ধে যে কথাগুলো বলছিস সেটা পড়ে। না, আপনার সম্বন্ধে না, দুইটা কথা কোনো পড়। কথা নেই। আর স্ট্রিমে আমরা আসলে সবগুলি কমেন্ট, দুইটা আমার সম্বন্ধে পড়, নোংরা কথা। ওই যে কার সম্বন্ধে অনেক কথা বললাম, ও বলেনি কিছু কথা? নোংরা কথা নেই। না পড় না কেন ভাই আমার? আচ্ছা, আমি তো পাগলায় গেছি আজ। আমি তো এরকম স্টোরি সামনে পড়িনি কখনো। ব্রেন পুরো আপনাকে crack। বলেছেন যে কি একটু ঠান্ডা হতে, না, রিল্যাক্স ঠান্ডা, আচ্ছা ঠান্ডা হতে, উত্তেজিত না আচ্ছা হতে। ওকে, ঠান্ডা যদি হই তাহলে ওই সত্য কথাগুলো বলবো না। ঠান্ডা হলে বলবো যে দেশটা ভালো চলতেছে, সব ঠিক আছে, কোনো নোংরামি নাই এবং সবকিছু শুদ্ধভাবে চলতেছে। এগুলোই শুনতে যাচ্ছে তো আমার মুখ থেকে। হ্যাঁ সত্য। আর আমি নিজে চাইলে সব করতে পারি, অনেক কিছু করতে পারি, এগুলো শুনতে যাচ্ছে? এগুলো তো মিথ্যা কথা। আমি তো বললাম যে আই এম দ্য রিফ্লেকশন অ্যান্ড অফকোর্স দ্য নিউ ভার্সন অফ হিজড়া। আমি চাইলে এইসব জিনিস করতে পারি না। উচিত ছিল এই মেয়েটির সাথে যে ক্যারেক্টারিস্টিক্স গুলো নাম আসতেছে তাদের পোর্টফোলিও উন্মোচন করা এবং তাদেরকে আমাকে স্টুডিওতে নিয়ে আসা। এটা তো উচিত ছিল। আমি কি পারবো? আমার সাহস নাই, তাই আমি সেফগার্ড খেলতেছি। তাই আমরা ব্যবস্থা করতে পারি তাকে। আমি তো না, আমার তো নিয়ে আসা। সাহস নাই, নাহলে তুমি ওদেরকে নিয়ে আমরা কি আসতাম। এই ব্যক্তিটাকে ফোনে নিতে পারছি এই মুহূর্তে? ও তো আসবে না, বাট আমরা কি চাইতাম না ওর ডিটেল ইনফরমেশন নিয়ে এখানে উন্মোচন করে দিতে পারতাম তো? আমার সাহস নাই। দিন শেষে আমাকে বাড়ি ফিরে যাওয়া, আমাকে যদি আবার রাস্তাঘাটে আচ্ছা, কোনো চাকু আইনি ছুরি মারে। পদক্ষেপ নিয়েছেন কিনা এগুলো জিজ্ঞেস আসবে। করেছেন? আর কোনো তথ্য? আমি বলি না, আর কোনো তথ্য দিবি? না, শেষ। লাবণী, পরে হচ্ছে আমি যেহেতু আমার বাবা আরেকটা বিয়ে করছে, বাবার সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। ভাইয়া গার্মেন্টসে চাকরি করে, খুব সাদা মাটা। সম্পর্ক না থাকার কারণ তুমি বলেছো যে তুমি যেহেতু ওই ছেলেটির সাথে সম্পর্ক বিয়ে করে আসছো, সে তারপর থেকে সে যোগাযোগ রাখে। হ্যাঁ, এবং বাবা ছেলেটিকে দেখতে অনেক ভালো তুমি বলছিলে, রাইট? কে? আমার হাজবেন্ড? হ্যাঁ হ্যাঁ, মোটামুটি। এবং তোমার পছন্দ ছিল এবং বিয়ে করে আসছো, দোষের কিছু না। তারপর তো তারপরে এরকম আমি থানা লাস্ট, মানে তার এই দুটো অত্যাচারটা microphone off সহ্য করতে না একটু। করতে পেয়ে আমি আমার স্বামীর কাছে 3 বছর পরে আবার ব্যাকে যাই। কিন্তু আচ্ছা, আমার প্রোডিউসারের সাথে এই ফাঁকে একটু আলাপ করবো। লাবণী তুমি কন্টিনিউ করতে থাকো। দুটো মাইক্রোফোন অফ করো। আমি বলবো এরপরে আমি হচ্ছে ওরা আমারে অনেক মানসিক টর্চার করে। মানসিক টর্চার করতে করতে একটা সময় পরে আমি থানায় অভিযোগ করি, সহ্য না করতে পেরে। পরে এলাকার
4-5 জন মিলা একটা বিচার কইরা দেয়। সে যেহেতু অনেক মারধর করে আমার হসপিটালে ভর্তি করে, যেহেতু আমি তার প্রস্তাবে আর রাজি হচ্ছি না, যে ভিডিও আমি তার অত্যাচার সহ্য করতে না পাইরা বলি যে ভিডিও সব ছাইরা দেন, আমি আর আপনার অত্যাচার সহ্য করতে পারি না। তখন সে আমার অনেক মারধর করে এবং আমার হসপিটালে ভর্তি হইতে হয়। আমি তখন গাজীপুর থানা, তখন ওই প্রথম আমি তার নামে অভিযোগ করি থানায়। অভিযোগ করার পরে একজন ওখান থেকে আমার এই এলাকারই 4-5 জন গণ্যমান্য ব্যক্তি গিয়ে হসপিটাল থেকে আমারে নিয়ে এসে বলে আমরা যদি ওর বিচারটা কইরা দেই, তোমার তো মামলা মোকদ্দমার কোনো দরকার নেই। পরে ওই গণ্যমান্য ব্যক্তিরাও থাকে এবং মামলাটা যার আন্ডারে থাকে সে হচ্ছে এসে আমার একটা ওনার সঙ্গে মীমাংসা করে দেওয়ার পরে তার অত্যাচার এইভাবে চলতেই থাকে। মানে একটা কিছু ঘটলো আর সিম্পলি মীমাংসা করে দিল, হ্যাঁ, কোনো শাস্তি পেল না সে? না, আমারে হসপিটালে মাইরা ধইরা, না আমার আর কিছু বলার নাই, তো মীমাংসা করে তুই দেয়। শুধু কমেন্টস বলবি, কমেন্টসের ফিডব্যাক দিব। যেহেতু আমরা ওখানে ভাড়া থাকি, না আপনাকে বলতেই হবে কোনটা এই যে বিষয়টি ও মীমাংসা করে দিল, তো মীমাংসা করে দিবে, সেই ম্যানেজ করবে, এটার জন্যই তো বাংলাদেশ আছে, রাইট? এগুলো তো চলতেছে, নাহলে এই ঘটনাগুলো পুনরাবৃত্তি ঘটে কিভাবে? লাস্ট এরকম ভাবেই চলতেই আছে। লাস্ট হচ্ছে ওই লোকের সঙ্গে তো আমাদের গুড রিলেশন বজায় রেখেই চলতে হচ্ছে, যেহেতু তার কাছে, হ্যাঁ তার কাছে আমার ভিডিও আছে, আছে সবকিছু থাকার কারণে ওনার সঙ্গে বাড়াবাড়িও করতে পারতেছি না। সেই মুহূর্তে আমি কামালের কাছে ভিডিও আছে, ওই যে ওর গোসলের ভিডিও এবং সেই সাথে ওকে যে সেক্স করছে ভাইয়ের উপস্থিতিতে, সেই ভিডিও। আমরা তো মেয়েরা ভাইয়া, মানে হয় কি, আমরা এখন এই যে এখন আমার জন্য সাফার করতেছি আমার ছোট বোনটাও 14 বছরের, ওর লাইফটা কিন্তু শেষ। আমার বোনের একটা ভালো ঘরে বিয়ে দেওয়া সম্ভব না। আমার বোনটারে সবাই এমনও হয় যে হাত ধরে বলে, তোরে ধর্ষণ করলে কি তোর বোনের মতো তুইও মামলা দিবি নাকি, এরকম কথা আমার বোনটারে শুনতে হয়। আমার 4 বছরের একটা ছেলে, আমার ছেলেটার ভবিষ্যৎ নষ্ট। পরে এই লাস্ট আমরা এই 10 মাস আগে, আচ্ছা একটা সেকেন্ড, তানজিন খানকে কি কোনোভাবে কলে নেওয়া যায়? আপনি তানজিন খান, আপনি আমাদেরকে স্ট্রিমে কমেন্ট করেছেন। না স্ট্রিমে না, আমরা এখান থেকে কি ওকে ভিডিও কলে কল দিতে পারি কিনা? যে গ্রুপ কল করা যায় না ফেসবুক থেকে, একটু জানা দরকার। তানজিন খান আমরা পারা উচিত তো। মেসেঞ্জারে আমরা নক দিচ্ছি, আপনি রেসপন্স করুন প্লিজ। আমি বলছি যে প্রোডিউসার, আমি বলছি যে তানজিন খানকে কি আমাদের এখান থেকে ভিডিও কলে নিতে পারি? আমরা ব্যাক এন্ডে নিতে পারি, বাট ভিডিও কলে নিতে পারি না, সরাসরি কল হিসেবে নিতে পারি না। তানজিন খানকে দেখো তো কমিউনিকেট করা যায় কিনা, ফোনে আনতে পারি। তানজিন খান, আমি মেসেজ, ও যেটা বলছে যে ওর কিছু অবজারভেশন আছে, দোষ আছে, দোষটা কি এটা জানতে চাই ওর কাছে। ওকে লাবণী, তারপর এই গত 10-12 মাস আগে তার সঙ্গে যেহেতু আমাদের গুড রিলেশন রাখাই যাইতে হয়, রাখার পরে আমরা একটা বাড়ি কিনি। এর মাঝখানে মানে আমরা কিছু বলতে পারি না, এই কারণে যেহেতু আমরা ভাড়া থাকি। আমরা এই এলাকায় 21 বছরের মধ্যে আমরা 20 বছরই ভাড়া থাকি। ভাড়া থাকাতে হয় কি, পাশের রুমেও তো ভাড়াটি থাকে, কিন্তু ওই লোক আমি অনেক মানে মাইর ধর অনেক অত্যাচার মানে হয়েছে, যে তার সঙ্গে এই যে মানে মাঝে মাঝে আমি প্রতিবাদ করছি, তার অত্যাচার যখন সহ্য করতে পারিনি প্রতিবাদ করছি, এটা পুরো এলাকাই জানে, মানে আমি ওনার গায়ে পর্যন্ত হাত তুলছি। আচ্ছা এই ফাঁকে আমাদেরকে নিউজের ক্লিপগুলো কি সব আছে? হ্যাঁ, একটু ক্লিপগুলো আমাকে একটার পর একটা প্রোডিউসারের মাধ্যমে। প্রিয় শ্রোতা, আমরা একটু আপনাদেরকে আশ্বস্ত করতে চাই, আমাদের এই ঘটনাটি আজকে আমরা যে শুনছি, এই ঘটনা যখন ঘটেছে তারপর থেকে কিন্তু সে আইনের আশ্রয় নিয়েছে, এটা নিয়ে মামলা হয়েছে এবং বিভিন্ন নিউজ পোর্টাল একটার পর একটা ভিডিওগুলো দেখাতে চাই। আমরা এখন স্টোরিতে যাব, আমরা এখন ভিডিওটা দেখতে চাই। ওকে, একটার পর একটা ভিডিও দেখাতে চাই। অর্থাৎ আমার এটা বলার কারণ একটাই, অফকোর্স বাংলাদেশের আইনের প্রতি আমি শ্রদ্ধাশীল, আমি অফকোর্স বাংলাদেশকে বিশ্বাস করতে চাই যে বাংলাদেশের, এটাকে আমি নিজের পাছুয়াড়া, নিজের ব্যাক ম্যানেজ করার জন্য চেষ্টা করতেছি। একদমই না, তবে সত্যই যে বাংলাদেশের আইনের প্রতি শ্রদ্ধাশীল। বাংলাদেশ অনেক দারুণ একটি দেশ, সে ব্যাপারে কোনো সন্দেহ নাই, কিন্তু বাংলাদেশের ভেতরে যেসব কাহিনীগুলো চলতেছে সে ব্যাপারেও কোনো সন্দেহ নাই। এটাও সত্যি যে আইনের আশ্রয় তিনি নিয়েছেন, সে প্রসঙ্গে তিনি আসবেন এবং মিডিয়া থ্রু দিয়ে কিন্তু এই তথ্যগুলো বিভিন্নভাবে প্রকাশিত হয়েছে, সেগুলো আমরা ভিডিও স্ট্রিমিং এর থ্রু দিয়ে আমাদের এই ফেসবুকে আমরা দেখাবো। এবং একবার না বারংবার বলতেছি যে আসলেই তো সরকার বা রাষ্ট্রযন্ত্রের পক্ষে বা ল এনফোর্সেস এজেন্সির পক্ষে 18 কোটি দেশের
মানুষের এই দেশটারে সবকিছু সামাল দেওয়া সম্ভব না। নিউজের কপিগুলো আমার কাছে আছে, সবগুলো আমরা হয়তো ভিডিও একটা একটু করে দেখাবো, আমার ব্যাগে। আপনি একটু নিয়ে আসেন এবং ওটাও দেখবো। এবং সেই সাথে আপনাদেরকে জানিয়ে রাখি 18 কোটি মানুষের এই না ব্রেক নাই 18 কোটি মানুষের এই রাষ্ট্রযন্ত্রকে চালাতে গিয়ে ল এনফোর্সমেন্ট এজেন্সির লোকজন প্রতি মুহূর্তে অস্বস্তিতে পড়তেছে, কষ্ট হচ্ছে, বা তারা হয়তো সেইভাবে সামাল দিতে পারছেন না, তারপর তাদের জায়গা থেকে চেষ্টা করতেছেন। তবে এসবের বাইরেও অনেক ঘটনা কিন্তু অহর্নিশ ঘটে যাচ্ছে, যেগুলো এই দুটো হচ্ছে কালকের নিউজ। ওকে কালকের নিউজ। এটা কোথায় আপনার নিউজটা একটু বের করে দেন। এটা হচ্ছে কি কালের কণ্ঠ, কোথায় আপনার নিউজটা? আপনার নিউজটা একটু বের করে দেন। আর এই তিনটা হচ্ছে আগের নিউজ। মূল্যবোধের চরম অবক্ষয়, পরিবার বার অপরাধ, কোথায় আপনি একটু আমাকে বের করে দেন। এবং আমরা জানাচ্ছি যে কথাগুলো বলছি একতরফাভাবে আদৌ সঠিক নাকি বেঠিক বলছে। যদিও লাবণী বলেছে যে আমি যদি এতটুকু ভুল বলে থাকি আমার জন্য মৃত্যু ঘটে এখানে। তো এইসব আবেগের কথার বাইরে সে যে কমিউনিকেট করেছে, সেগুলো যে বিভিন্ন মিডিয়াতে একটা রিফ্লেকশন আসছে, সেগুলো আপনাদেরকে দেখাবো। সে যে মামলা করেছে, সে যে আইনে আশ্রয় নিয়েছে, সেগুলো আপনাদেরকে দেখাবো। বাট পাশাপাশি এটাও বলে রাখি, এটা এই যে জামিনে বেরিয়ে ধর্ষকের শিকার নারীকে হুমকি দিচ্ছে ধর্ষকরা, এটা কি আপনার? ওকে, এই নিউজটা একটু দেখান। ভিডিও দৈনিক ইত্তেফাকের এই কলামটা একটু দেখান। আচ্ছা, আমরা ভয় আর টাকায় ধর্ষণের মীমাংসা, এটা একটু দেখাও। এটা কোথায়? কালের কণ্ঠ। কালের কণ্ঠ। আচ্ছা এটা দেখো, ইত্তেফাকটা দেখালে। তারিখটি বাংলাদেশ হচ্ছে প্রতিদিনও বাংলাদেশ আসছে, প্রতিদিন কিন্তু দেখো। ওইটা আমি পাইনি। কালের বাংলাদেশ কণ্ঠে প্রতিদিনের ভাইয়া বলছে ওইটা কালেক্ট করে। নিউজটা একটু অংশ আমি বিশেষ একটু পড়ে বলি। শোনাও। বাংলাদেশ প্রতিদিনের দুঃখিত কালের কণ্ঠের 23 জুন 2021-এর যেই সংখ্যাটি পড়ে শোনাও। সেখানে পৃষ্ঠা নম্বর 3 সেখানে রয়েছে এই খবরটি, এবং সেটা চতুর্থ কলামে রয়েছে ভয় আর টাকায় ধর্ষণের মীমাংসা। লাবণীর নাম এইসব মেনশন আছে, ওগুলো একটু পড়ে শোনাও। আচ্ছা, জয়পুরহাটের এটা কি? না না, এই যে এটা এখান থেকে এটা কি? এটাই তো নিউজ। ভয় আর টাকায় ধর্ষণ মীমাংসা, গৃহবধূকে ধর্ষণে ব্যর্থ হয়ে মারধর, আসামি না ধরার অভিযোগ। এই যে পুরো ডিটেইলসটা একটু পড়ে শোনাও। পড়তে থাকো প্রথম থেকে ওইটা কি যতটুকু পড়া কালের যায়। কণ্ঠটা দিছি আমি? হ্যাঁ, হ্যাঁ, কালের কণ্ঠ, তাহলে এটাই তো না? হচ্ছে, হ্যাঁ, এর ভয় আর ভিতরে টাকায় আর- ধর্ষণের মীমাংসা, এটা এটা কি? এটা আপনার নিউজ তো, ভয় আর টাকায় ধর্ষণের মীমাংসা। পড়ে শোনাও। লাবণীর নামটা কোথায় আছে একটু দেখো। আমার আর- নাম নাই, আসামির নাম আছে ওটাতে, ওগুলো নে দেওয়া। এটা তোমাকে মেনশন করে লেখা, রাইট? হ্যাঁ। আচ্ছা দেখো একটু স্টোরিটা পড়ে যাগো, যে আমরা কতটুকু কাছাকাছি আসতে পারি। জয়পুরহাটের 5 বিবিতে এক স্কুল জয়পুরহাট? ছাত্রীকে আপনার আছে না? এটা না না, ওইটা না। তুমি দেখো কালের কণ্ঠের নিউজটা কোনটা। আচ্ছা, আমরা একটু বের দেখছি, করে আমরা দাও। অন্য একটা নিউজ পড়তে পারি। আমরা ইত্তেফাকেরটা পড়ি। পড়ো। ইত্তেফাকে যেটা ছিল যে গাজীপুরের কাশিমপুর এটা থানার এটা হ্যাঁ, হ্যাঁ, ওকে, পড়তে থাকো, আমরা পরবর্তী news- শারদাগঞ্জে শারদাগঞ্জ পড়তে থাকো তুমি। ধর্ষণের এটা হচ্ছে শিকার এক পরবর্তীটা। নারী ধর্ষকদের যুগান্তর। হুমকিতে পালিয়ে বেড়াচ্ছেন। মামলার পর আসামি গ্রেপ্তারও হয়েছিল। 26 দিন পর জামিনে ছাড়া পায়। এরপর থেকে ধর্ষণের শিকার ওই নারীকে এলাকা ছাড়া করতে উঠে পড়ে লাগে ওই তুমি ধর্ষক সেই। ও তার সহযোগীরা। পালিয়ে থাকা ওই নারী দর্শক রাজধানীর- সহযোগী মানে কি কামাল? কামাল এবং ওর আচ্ছা সহযোগীরা। ওকে, তারপর ধর্ষণের শিকার ওই নারী পারছি না, কারণ বাজার খুঁজো, অসুবিধা নাই, সময় আছে তো, পড়ো তুমি, পড়তে থাকো। কারওয়ান বাজার ইত্তেফাক কার্যালয়ে এসে তার উপর অমানসিক নির্যাতনের বর্ণনা দিয়েছেন। তুমি মা আর নবম শ্রেণী পড়ুয়া ছোট বোন এলাকায় থাকলেও প্রভাবশালী ধর্ষকদের হুমকিতে তারাও চরম আতঙ্কের মধ্য দিয়ে দিন কাটাচ্ছে। দ্রুত ধর্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়ে এক সন্তানের জননী এই লাবণী। লাবণী নাম বলছে না, নামটা আমি বললাম। আচ্ছা, এক সন্তানের জননী, তোমার 4 বছর বয়সী বাচ্চা। আমরা Okay. একমাত্র তার নামটি বলেছি কারণ খুব স্বাভাবিকভাবেই যিনি না, স্বাভাবিক, ধর্ষিতা, ইলেকট্রনিক তার এবং নাম- প্রিন্ট মিডিয়াতে তার ধর্ষণের নাম কথাটা আসে না। আমরাও আমরাও কিন্তু প্রেসার দিইনি, নিজে থেকে বলেছে তাই। ওকে, তারপর এবং লিখেছেন যে ধর্ষণের সময় ধর্ষক এবং তার সহযোগীরা শরীরের বিভিন্ন স্থানে জখম করেছে এবং তার 3 বছর একটি ছেলে এবং রয়েছে। সেগুলোর পিক আমি ভাইয়ারে দিছি যে যখন করছে। তার পার্সোনাল ছবি, ইন্ডিভিজুয়াল ছবি, ইফ ইট ইজ। প্রভাবশালী হিসেবে পরিচিত কামাল হোসেন, আর কোনো comments? বয়স 48, দাও। তাই এখানে তরিকুল পাচ্ছি না, ইসলাম তা সবুজ, কালিয়াকৈর থানার ঘটনাটা দেখেন তো ভাইয়া। 49। এই প্রত্যেকটাতেই আসছে। ওকে, যে নিউজগুলো করেছে তার মধ্যে স্বাধীন বাংলা, এদিকে বাংলাদেশ প্রতিদিন, আরেকদিকে কালের কণ্ঠ, আরেকদিকে ইত্তেফাক। এর বাইরে কোন নিউজ? যুগান্তর। 5টি পত্রিকায়
এটিকে নিউজ করেছে। অনলাইনে পাঁচটায় পাঁচটা প্রথম সারির দৈনিক পত্রিকা, জাতীয় দৈনিক এবং একই আমরা সঙ্গে কয়েকটা online নিউজ portal। অলরেডি পড়ে শোনালাম, বাকিটা তো আপনারা বুঝতেই পারছেন যে বিভিন্ন নিউজে তার এই তথ্যগুলো আসছে। এবং এবং অনলাইনে পাঁচটায় হয়েছে, আসামি ছবি সহ দিছে। ওকে, আমরা আসামের ছবি আমরা এখন একটু দেখি, অনেকে জানতে চাইছেন কে সে, আমরা কি তার চেঞ্জ পরিচয়। করে যাই। ওকে, আমরা যাচ্ছি আমরা মূল প্রোগ্রামে। আমরা এই নিউজ যেটা ভিত্তিতে আমরা কথা বলতেছি এই মেয়েটির সাথে, তার ক্রেডিবিলিটি কেমন সেটি আমরা জানবার চেষ্টা করলাম। তারই অংশ হিসাবে কিছু নিউজ যেসব অনলাইন, স্পেশালি অনলাইন এবং প্রথম প্রিন্ট আলোতে, মিডিয়াতে কালের কণ্ঠ আমি যে তিনটা ওখানে দিছি, আর এগুলো হচ্ছে স্বাধীন বাংলাদেশ আর হচ্ছে যুগান্তর, মানে প্রথম সারির প্রত্যেকটা সবগুলো পত্রিকায় পত্রিকাতেই সেটা কভার করেছে। কালের কণ্ঠ অর্থাৎ আমরা ধরতেই পারি যে এবং কথাগুলো হচ্ছে- বলতেছে সে কথার ক্রেডিবিলিটি আছে, অনেকেই যোগাযোগ করতেছে, অনেকেই এই জিনিসটাকে নিউজ করেছে। এটা একটা নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে অনলাইন পোর্টালগুলোতে প্রথম সারির সবগুলো পাঁচটা প্ল্যাটফর্মে এটা রিপ্রেজেন্টেশন হয়েছে। বাট এটা সত্য, আমরা চাইলেই কিন্তু আরেক পক্ষ যেটা ভিকটিম তাদেরকে আমরা রিপ্রেজেন্ট কিন্তু করতে পারি না। মিডিয়ার রেজুলেশনের মধ্যে এটা নাই। তার আগে বরং আমরা সুযোগ করে দিতে পারি তারা আদৌ নিজেদের পক্ষে কিছু বলতে পারে কিনা। আমাদের কাছে কি তাদের নাম্বার আছে যাদের সাথে তার ঘটনা? আমরা কার সাথে দেখাচ্ছিলাম, ওর স্বামীর সাথে নাকি কামালের সাথে? কামাল আমরা এবং কার এখনকার কার আসামি ছবি আমরা আমার রিপ্রেজেন্ট সবুজ, করতেছিলাম? তরিকুল ইসলাম সবুজ। আমরা ওর সাথে সম্পর্কযুক্ত কারো ছবি কি এখানে রিপ্রেজেন্ট করেছি? না, না, হ্যাঁ, শুধু একজন ছেলে ছবি আমি দেখেছি, সে কে? আমরা এখনো পাবলিশ করিনি। আমরা কোনো ছবি পাবলিশ করিনি, ওর সাথে রিপ্রেজেন্টেশন কারো ছবি পাবলিশ করিনি। আমরা কাকে ফোনে নিতে চেষ্টা করতে পারি, কামাল আর তোমার স্বামী? না, আমার স্বামীর এর মধ্যে আমি আনতে চাচ্ছি না। কামালকে, কামালের নাম্বার আমরা একবার ট্রাই করি, যেহেতু আমাদের মিডিয়ার আমার রেসপন্সিবিলিটির এখনকার আসামি দুইজন হচ্ছে, মানে আমরা ওখানে যাব। মিডিয়ার রেসপন্সিবল পার্সন হিসেবে আমরা জিজ্ঞেস করতে চাই কামালকে যে আদৌ সে তার নিজের জায়গা থেকে কোনো কিছু বলতে চায় কিনা। জরুরি না জাজকে বলতে হবে, যদি মনে করেন ভবিষ্যতেও আপনারা নিজেদের জায়গা পরিষ্কার করার জন্য কথা বলতে পারেন। এবং সেই সাথে আমরা যাচ্ছি পরবর্তী গল্পে কামালের নাম্বারে। কামালকে ট্রাই করতেছি, রাইট? কামাল হচ্ছে সেই ছেলে যার কথা বলতেছিলেন যে আপনার জীবনের পরে এমন একজন ছেলে যে আপনার ভাইয়ের বাহানায় এসে আপনাকে ব্ল্যাকমেল করে, আপনার গোসলের এবং ছবি আমি যে একাধিক জিটি করি থানায় তাই কি এবং কালামের হচ্ছে বিরুদ্ধে? অভিযোগ করি কামালের বিরুদ্ধে, এর সমস্ত ডকুমেন্টস আমার কাছে আছে। ওকে, ডান। বাট এটা তো এবং আপনার কামালের একতরফা নামে- কথা, রাইট? কামালের সাথে কথা আমরা বলিনি, চেষ্টা করতেছি কামালকে ফোনে নেওয়ার। প্লিজ কামাল, আপনি চাইলে আপনার সমস্ত কথা বলতে পারেন। মিডিয়ার রেজুলেশন এটি পারমিট করে যে বুথ পার্টকে যেন আমরা কথা বলার সুযোগ দিই। যদি কামাল না কথা বলেন সেক্ষেত্রে হয়তো আমরা চেষ্টা করব যে কোনো একটা প্রোগ্রামে যদি তিনি চান তাহলে আমাদেরকে তার হয়ে তিনি কথা বলতে পারেন। কারণ একতরফা কোনো কথা আমরা শুনতে তো অবশ্যই পারি, যেহেতু মিডিয়ার বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে সেটি নিউজ হচ্ছে। সো এই নিউজগুলো যে ক্রেডিবল কিছুটা ধরে নিচ্ছে, তারপরেও যাকে নিয়ে কথা সে যদি নিজের জায়গা, নিজের পক্ষ অবলম্বন করে কিছু বলতে চায়, সে সুযোগটাও কিন্তু আমাদেরকে দেওয়া উচিত, রাইট প্রডিউসার? সো আমরা ওয়েট করতেছি। আমার মনে হয় না তিনি আসবেন, সেটা ভিন্ন জিনিস, বাট তিনি যদি আসেন তা আমরা মানে চেষ্টা এখন করব। ফোনেও তিনি আসবেন না। সে হচ্ছে এখন নেশাগ্রস্ত। আমি বললাম আপনারা মিলাই নিন। না, আমরা জানতে চাই যে অ্যাকচুয়ালি যে কথাগুলো বলা হচ্ছে লাবণীর, সেই কথাগুলো নিরঙ্কুশ ভাবে সঠিক। লাবণী অনুষ্ঠান একদম শেষ দিকে চলে যাচ্ছে, একদম শেষ মুহূর্তে। ভাই, আমি তো কয়টা মূল বাজে? ঘটনাগুলোই বলতে একদম যাবো। পারবো না। আমরা কতক্ষণ বাজে? শুনবো। কয়টা বাজে? আমরা একটু বাড়িয়ে দিয়েছি, কয়টা বাজে? 12:34। বাকি আধা ঘন্টা শুধুই আপনার শেষ করতে থাকুন। এবং আমি বলবো যে নাম মেনশন আমরা করব না, যেহেতু ওই পক্ষকে আমরা নিচ্ছি না, বাট স্টোরিগুলো শেষ করব। তারপরে হচ্ছে এই আর কামাল, আপনাকে বলে রাখছি যে আপনার বিরুদ্ধে যেহেতু অনেকগুলো এলিগেশন আসছে, অনেকগুলো কমপ্লেন আসছে, আপনি চাইলেই আমাদের সাথে প্লিজ যোগাযোগ করুন। আমাদের টিম থেকে যোগাযোগ হচ্ছে আপনার সাথে। আইদার আপনি চাইলে অন্য কোনো প্রোগ্রামে ইকুইটি রিপ্রেজেন্ট করতে পারেন, কারণ এই কথাগুলো যা বলছে এটা আমার শোনার মতো কান অভ্যস্ত না। প্রডিউসারও মাথা খারাপ অবস্থা, আমারও মাথা খারাপ অবস্থা, তারপরেও আপনি চাইলে আপনার জায়গাটা ক্লিয়ার করতে পারেন। ওকে লাবণী। তারপরে হচ্ছে এই গত 10-11 মাস আগে আমি হচ্ছে আমরা বাড়ি কিনি। যেহেতু এই ভাড়া থেকে তার মানসিক অত্যাচারটা মানে দিন দিন বাইরেই যাচ্ছিল, তখন আমরা সিদ্ধান্ত নিই আমরা একটা বাড়ি কিনবো। ছোট মোটো যাই হোক বাড়ি কিনি, নিজের বাড়িতে মানে আমি তো ভাড়া থাকার কারণে কিছু বলতে পারতেছি না। পাশের রুমে লোকজন থাকে, মানে একটা ঘটনা ঘটলেই প্রশ্ন করে উনি না আপনার ভাই লাগে, তাহলে এই ঘটনা কেন? আমি তাকে মানে এটা পুরো এলাকা জানে তার গায়ে আমি কতবার হাত তুলছি, সবাই জানে। যখন নেশা করে আসতো, যখন সহ্য করতে পারতাম না, অনেক মারধরও আমি তাকে করছি। পরে হচ্ছে লাস্ট 10 মাস আগে আমরা যখন বাড়ি কিনি, যেহেতু সে সবার সামনে তাকে ভালো হিসেবে প্রেজেন্ট করতে হয়, আমাদের বাড়িটা কেনাতেও সে
ওই ইয়াতে থাকে সাক্ষী হিসাবে। তো সেই সময় আমি ব্র্যাক ব্যাংক থেকে সে হচ্ছে এভিডেন্স আমার কাছে আছে, ব্র্যাক ব্যাংক থেকে 3 লাখ টাকা না, আগে আমি আমার হচ্ছে স্বর্ণ বিক্রি করতে চাই, তখন সে কি করে আমার কর্মচারীরা দিয়ে আমার স্বর্ণটা চুরি করায়। এর মামলার কপিও আমার কাছে আছে। তো পরে আমি বাধ্য হয়ে যখন আমি আর্থিক সংকটে পড়ি তখন আমি 3 লাখ টাকা কিস্তি উঠাই। কিস্তি উঠাইলে উনি পূবালী ব্যাংক থেকে টাকাটা উঠায় আমার বাড়ির মালিকরে দিতে যায়। আর 50,000 টাকা, সেই 50,000 টাকা যে উনি বিকাশ থেকে নিছে এবং ব্যাংক থেকে যে সে টাকাটা তুলে আনছে তার স্টেটমেন্ট আমার কাছে আছে। পরে হচ্ছে সে টাকাটা দিয়েছে, আমি 14 দিন পরে জানতে পারি যে সে আমার পুরো টাকাটা দেয়নি। পরে যখন আমি তাকে ফোন দেই, ফোন দেওয়ার পরে সে আমাকে বলে যে পাওয়া গেছে, আসতে চায়, কথা বলবে। ওকে শুধু এতটুকু বলা হোক যে আপনার বিষয়ে এসব নিয়ে কথা বলতেছে, আপনি চাইলে আপনার নিজের জায়গা পক্ষ অবলম্বন করে কথা বলতে পারেন। পরে আমি যখন তাকে ফোন দেই সে আমাকে বলে যে আমি বাসায় হচ্ছে আমার কথা আছে, আমি কেন দেইনি, তুমি আসো। সে কি রাজি হয়েছে? বারে ওকে, সে কথা বলুক, আমরা চাইলে এখান থেকে ফোনও দিতে পারি তাকে। আমরা অবশেষে যোগাযোগ করতে পেরেছি এবং তিনি কথা বলতে বলো যে ফোন ধরতে, কিন্তু আবার ওই মুহূর্তে একটু ডিলেতে আছে, দেখা যাক কি হয়। পরে হচ্ছে আমি যখন ওই বাসায় যাই 1টার দিকে আমি ওই বাসায় যাই, কিন্তু বাসায় যাওয়ার আগে আমার প্রচুর ভয় করে। তখন আমি মাসুদ নামে এক এসআই এবং সাইফুল নামে এক এসআই তারে ফোন দেই, তারা ফোন ধরে না। ফোন না ধরাতে আমি 999 ফোন দেই। ফোন দেওয়ার পরে কবে কথা এটা হচ্ছে 14/10 14 অক্টোবর 2020। হ্যাঁ, তখন আমি হচ্ছে ফোন দেই। ফোন দেওয়ার পরে 999 আমি সবকিছু জানাইতে পারি না, তার আগেই আমি ওর বাসায় ঢুকে পড়ি। ঢুকে পড়ার সঙ্গে সঙ্গে তারা আমার ফোন দুইটা নিয়ে ভেঙে ফেলানোর পরে ওই তরিকুল ইসলাম সবুজ তাকে সে ডেকে নেয়। এর মাঝখানে তরিকুল ইসলাম সবুজরা আমি কোনোদিন দেখিও নেই, চিনিও না। কথা বলবে। হ্যালো, আচ্ছা, আমরা কিন্তু এখন লাইভে আছি বেসিক্যালি ভালোবাসার বাংলাদেশ ঢাকা FM 90.4। আপনি কি কথা বলতে চান? না হলে কিন্তু আপনি যে কোনো প্রোগ্রামে আমাদের সাথে সংযুক্ত হতে পারেন। যদি না চান তাহলে আপনাকে স্টুডিওতে দেবেন। আচ্ছা, আপনি যদি কথা বলতে না চান তাহলে কথা বলার প্রয়োজন নাই, বাট আপনি চাইলেই যে কোনো প্রোগ্রামেই কিন্তু আপনাকে সুযোগ দিব কথা বলার। আমাদের সঙ্গে ফোনে কি আছে, আমাদের স্টুডিওতে কেটে দিয়েছেন। উনি কি বুঝতে পেরেছেন যে আজকে লাবণী আমাদের সঙ্গে? উনি বুঝতে পারেন। ওকে, আমরা গল্প যাই। বারোই ওকে জিজ্ঞেস করো যে আদৌ আমরা এই প্রোগ্রাম পুরো স্টোরিটা বুঝাও। সে যদি কথা বলতে চায় তাকে আমরা সেই সুযোগটা দিব, সে কথা বলবে কি। আইদার অন্য যে কোনো প্রোগ্রামে তাকে আমরা নিতে আগ্রহী, যেহেতু আমাদের মিডিয়ার পার্সপেক্টিভ থেকে আমরা বোথ পার্টিকে কথা বলার সুযোগ দেওয়া উচিত, সেই রেজুলেশন ফলো করে আমরা তাকে আহ্বান জানিয়েছি সে আদৌ কথা বলতে চায় কিনা। পরে তারা আমারে ওই বাসায় আটকায় দেয়। এর মাঝখানে আমি জানি না ওই সবুজ, তরিকুল ইসলাম সবুজ এর আগে আমাকে দেখার পরে কামালকে নাকি জানায় যে এই মেয়েটাকে আমার ভালো লাগছে, তো স্বামী যেহেতু বাইরে থাকে, তো ওই মেয়েটা যদি মাঝে মাঝে আমার সাথে সময় দেয় আমি তাকে একটা বিগ অ্যামাউন্ট দেবো মাসে। তখন আমি যখন রাজি হই না তখন সেই টাকার ঝামেলাটা করে, আমাকে ডেকে নিয়ে যায়। ডেকে নিয়ে যাওয়ার পরে ওখানে আটকানোর পরে আধা ঘন্টা পরে তরিকুল ইসলাম সবুজ আসে ওই স্থানে। আসার পরে দুপুর 1টা থেকে 6টা পর্যন্ত আমাকে আটকায় রাখা হয়। আটকায় রাখা মানসিক টর্চার থেকে শুরু করে মাইট ধরে আমি সব দিছি এবং ডাক্তারি সার্টিফিকেটও আমার কাছে আছে। আমার মাইধর করে, অনেক মাইধর করে এবং তা আমি এক পর্যায়ে অজ্ঞান হয়ে যাই। তারা তখন দুইজন মিলাই শারীরিক মানসিক নির্যাতন করে আমাকে। আমার আম্মু গিয়ে থানায় জানাইলে থানা পুলিশ এসে আমাকে উদ্ধার করে নিয়ে যায়। থানা পুলিশ আমারে উদ্ধার করে নিয়ে যাওয়ার পরে তাকে কি বলা হয়েছে যে আমরা কোথা থেকে কথা বলতেছি, কি বিষয়? সরকারি হসপিটাল, সে আমি বলছি তো, সে নেশাগ্রস্ত। তো পরে হচ্ছে থানা পুলিশ, আমার আম্মু এসে জানাইলে থানা পুলিশ আমার উদ্ধার করে নিয়ে যায়। নিয়ে যাওয়ার পরে আমার কোনো সরকারি হসপিটালে নেয় না।
প্রাইভেট একটা হসপিটালে নিয়ে যায়, ট্রিটমেন্ট করে। ট্রিটমেন্ট করার পরে আমার বাসায় দিয়ে যায়। তখন কিন্তু আমি এটা জানি না যে মানে মামলা করতে গেলে সেদিন করতে হবে বা ডিএনএ টেস্ট বা হচ্ছে মেডিকেল করতে হয়, এগুলো আমি বুঝতাম না তখন। তো তখন হইতেছে এই তরিকুল ইসলাম সবুজ যেহেতু একজন ভালো, সে হচ্ছে অনেক প্রভাবশালী এবং এলাকায় তার অনেক প্রভাব আছে, এবং যে কামাল নামে যে ব্যক্তি, থানার যে বিল্ডিংটা, থানা যে বিল্ডিং এ, সেটা হচ্ছে তার সম্পর্কে নাকি কাকা লাগে, এবং সেও ওই এলাকার প্রত্যেক স্থানীয় এবং যথেষ্ট প্রভাবশালী। অনুষ্ঠানে একদম শেষের দিকে লাবণী, হ্যাঁ হ্যাঁ, আমি বাকি গল্পগুলো এমনও হতে পারে আমরা প্রোগ্রামে আরেকদিন নিয়ে আসলাম লাবণীকে, সম্ভব? না, আমার আমার এবং সেই দিন আমরা যে ভিকটিমগুলোর নাম আসছে তাদেরকে আমরা কভার করার চেষ্টা করলাম। এটা তো পসিবল, সেটা আজও তো পসিবল। আজ তো সে তো আসলে না। কোনোভাবে কমিউনিকেটেড না বা বুঝতে পারেনি, যে কারণে আসেনি। লাবণী, অনুষ্ঠানে যেহেতু শেষের দিকে 12:40 বাজে, হয়তো 15-20 মিনিট সময় আছে, এটা সত্যি যে একতরফা ভাবে কারো কথা শোনার জন্য আমরা প্রস্তুত না, আবার একতরফা ভাবে কোনো কথা শুনে জাজ করার জন্য কিন্তু আমরা সঠিক কোনো রেসপন্সিবল পারসন বা রেসপন্সিবল কোন ইনস্টিটিউশন না। এইসব জিনিসগুলো কারা শুনতে পারে? ল এনফোর্সেস এজেন্সি, যারা এটা নিয়ে কাজ করতে পারে, অর্থাৎ বাংলাদেশের আইন সংক্রান্ত ব্যাপারগুলো যারা দেখেন। আমরা শুধু কি করতে পারি? রিপ্রেজেন্ট করতে পারি। আপনি যে কথাগুলো বলছেন সেই কথাগুলো কি আপনাকে কেউ জোর করে বলাচ্ছে? মাইক্রোফোনে বলেন। না, আপনি এই কথাগুলো কি নিজের মতো করে বলতেছেন? আমি নিজের মতো করে বলতেছি। আপনার এই কথার প্রেক্ষিতে যদি সত্যি কারো কমপ্লেইন থেকে থাকে, তাদেরও তো বলার অধিকার আছে, নাকি নাই? হ্যাঁ, ওকে, এই কারণে আমরা যতক্ষণ পর্যন্ত ওই পক্ষকে না পাচ্ছি, আমি চাচ্ছি না যে বাকি কথাগুলো ওদেরকে মেনশন করে বলা হোক, কারণ ওদের নাম বা ওদের কোনো ডিটেল মেনশন করে বলা হোক, কারণ ওদের অধিকার আছে আপনার সম্বন্ধে কথা বলার, বা আপনার বিষয়ে কোনো রকমের কমপ্লেইন থাকলে সেই কথাগুলো বলার, রাইট? আপনি আর খুব বেশি হলে 10টা মিনিট সময় পাবেন, আপনি কন্টিনিউ করুন। বাট আমি মেনশনিংটা চাচ্ছি না, এই কারণে আমি যে চাইতাম, এটা অবশ্যই চাই, তখনই চাইতাম যদি ওই পক্ষটাকে আমি সামহাও কানেক্ট করতে পারতাম। একজনকে আমি পাইনি, যদি আমাকে গালি দিয়েছে যে এত রাতে কথা ফোন দেওয়ার সুযোগ কেন, পাগল ছাগল ডেকে এত রাতে কেন ফোন দিলাম। তারপর আমি অনুরোধ করেছি যে একজন যেহেতু তার বিরুদ্ধে কথা বলতেছে, তার আসলে ইচ্ছা আছে কিনা আমাদের সাথে কথা বলার, এবং তার পক্ষ অবলম্বন করে কোনো কথা সে বলতে চায় কিনা। আমরা কি কোনো প্যারালাল আদালত চালাই? না, কিন্তু আমরা কি কোনো মামলা বা কোনো আপনার প্রবলেম বা সমস্যা সেটা সলিউশন দিতে পারি? না, কিন্তু আমরা মিডিয়া শুধু রিপ্রেজেন্ট করতে পারি। আমাদের অধিকার আছে অবশ্যই যে বোথ পার্টিকে আমাদেরকে রিপ্রেজেন্ট করার এই হট সিটের থ্রু দিয়ে, যে যে সঠিক বলছে সে, অথবা যার বিরুদ্ধে বলতেছে সেও যেন কমিউনিকেট করতে পারে, রাইট না রং? হ্যাঁ, একটা পর্যায়ে গিয়ে আমরা আউটবাস্ট করি, আমরা ইমোশনাল হয়ে যাই, কষ্ট পাই, অনেক কথাই বলি, কিন্তু দিন শেষে মিডিয়ার পার্সপেক্টিভ থেকে আমরা অফকোর্স বাধ্য দুই পক্ষকে সমানভাবে সুযোগ দেওয়ার কথা বলার জন্য। সেই কারণে অনুরোধ করতেছি যে আপনি আপনার মতো করে বলুন বাকি 5 থেকে 7 মিনিট, এবং অনুষ্ঠানটিকে শেষ করুন। এবং আপনার সাথে আমার কিছু কথা আছে অনুষ্ঠানটা একদম শেষ মুহূর্তে। পরে হচ্ছে আমার হসপিটালে, এক্ষেত্রে হয়তো নাম মেনশনটা করাটা খুব বেশি জরুরি না, আচ্ছা, কারণ ওই mention পার্টটাতে আমরা পাচ্ছি না, তারা তাদের পক্ষ অবলম্বন করে কথা বলুক, সেই সুযোগটা তারা পাচ্ছে না, তাই। আচ্ছা ঠিক আছে। পরে হচ্ছে আমার আমি যখন বারবার পুলিশে ফোন দেওয়ার পরে তারা আর কি বলে যে হচ্ছে আমরা তো ঘটনাটা জানি, তো হচ্ছে আমরা মামলাটা নিব। হ্যাঁ, এই কথা বলে 3 দিন পরে তারা আমার একটা শ্লীলতাহানির মামলা নেয়। ধর্ষণের মামলাটা নেয় না, নেওয়ার পরে শ্লীলতাহানির একটা মামলা নেওয়ার পরে আমি কোর্টে যাওয়ার পরে আমি মনে করছি ধর্ষণের মামলা এবং শ্লীলতাহানির মামলা একই। তো পরে আমি কোর্টে যাওয়ার পরে যখন জানতে পারার পরে আমি আমার লরিয়ারের সব ঘটনা জানানোর পরে সে বলে যে তাহলে ধর্ষণের মামলা কোর্টে একটা করো। পরে আমি কোর্টে যখন মামলাটা করার পরে সে মামলাটা খারিজ করে দেয়, আমাকে সেখানে দাঁড়াও করায় না, জবানবন্দি হয় না, কিছু নেয় না। তখন আমি তখন আর কি চিন্তা করি যে আমি যেহেতু ধর্ষণের মামলা করলাম, আমার তো আর কিছু থাকলো না। তো তখন আমি অনেক জায়গায় দৌড়াই, মানে হচ্ছে মিডিয়া থেকে শুরু করে, সাংবাদিক থেকে শুরু করে, আমি জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করি, মানবাধিকারে যাই, অনেকখানে দৌড়াই। দৌড়ানোর পরে লাস্ট
ইত্তেফাকে আমি কারণ বাজার ওখানে ওই ইত্তেফাক অফিসে যাই, গিয়ে সব ঘটনা খুলে বলি। পরে ওরা নিউজ করে, নিউজ কইরা উনি হচ্ছে আমাদের ওখানকার স্যারে জানায়, জানানোর পরে হচ্ছে তারা আমার ধর্ষণের মামলা 2 মাস করে নেয়। নেওয়ার পরে আমার 1 নম্বর আসামি যে কামাল, তাকে গ্রেপ্তার করে কিন্তু আমার 2 নম্বর আসামি ধরা ছোঁয়ার বাহিরেই থেকে যায়, সে হচ্ছে নানাভাবে আমাকে ব্ল্যাকমেল করতে থাকে। তখন ওই যে ঘটনার ভিডিওগুলো দেখায়, ব্ল্যাকমেল করতে থাকে এবং আমার সাক্ষী নামে মামলা দেয় এবং আমার যে জমিটা কিনলাম আমি অনেক কষ্ট করে, এই জমির রেকর্ডটা বন্ধ করে দেয়। মানসিক ভাবে আমার অত্যাচার করতে থাকে আর বলে যদি আমি তার নামে আপোষনামা না দেই তাহলে সে আমার এই ভিডিওগুলো সামাজিক মাধ্যমে ছাড়াই দেবে এবং হচ্ছে আমার প্রাণে মাইরে ফেলবে, এরকম হুমকি ধামকি, মানসিক অনেক অত্যাচার শুরু করে। তখন এক পর্যায়ে আমাকে বাধ্য করে তার নামে আপোষনামা দিতে এবং হচ্ছে সব সময় আর কি আমাকে ওই ভিডিওগুলো দেখায় এবং সব দিক দিয়ে মানসিক দিক দিয়ে ইয়ে করে যেখানে যাইতে বলে আমার সেখানে যাইতে হয় তার কথা মতো, আমার সংসারটা টিকানোর জন্য এবং হচ্ছে সামাজিক ভাবে যেন আর হেও না হই, যেহেতু আমার ফ্যামিলিটা আমার সঙ্গে জড়াই আছে সেই কারণে তার কথা শুনতে হয়। লাস্ট সে একটা সময় মানে ব্ল্যাকমেলের মাত্রাটা তার বেড়ে যায়, অনেকটা বেড়ে যায়। তখন আমি বাধ্য হই তার নামে মামলা দিতে। যখন আমি কালিয়াকৈর থানায় মামলা দিতে যাওয়ার যেদিন যাই সেদিন বলে যে অনেক কালিয়াকৈর থানা পুলিশ অনেক মিসবিহেভ করে, অনেক উল্টো পাল্টা কথা বলে এবং অনেক খারাপ কমেন্ট করে এবং মামলাটা তখন ওখানে নিতে প্রবলেম হয়। হ্যাঁ, ওদের মন মতো লিখে মামলাটা নেয়। আজকে 13 দিন আমার মামলাটা নিছে কিন্তু আমার আসামিটা গ্রেপ্তারও করতেছে না এবং সে তার প্রভাবে প্রথম মামলায়ও সে হাইকোর্ট থেকে জামিন নিছে, প্রথম থেকে সে ধরাছোঁয়ার বাইরে আছে। ওকে, আমরা অনুষ্ঠান একদম শেষ মুহূর্তে অনুষ্ঠান শেষ করব কারণ একদম আমাদের হাতে খুব বেশি সময় নাই। অনেকগুলো প্রসঙ্গ আপনি নিয়ে আসছেন, রাইট লাবণী? আপনি কি যথেষ্ট সময় পাইছেন? আপনার কাছে কি মনে হয় আপনার কথাগুলো বলার জন্য? আপনি কিন্তু বলছেন পুরো সময় জুড়ে প্রায় 1.5-2 ঘন্টার কথা বলতে পারা অনেক বড় ব্যাপার, কিন্তু বলতে পারছেন বলে মনে হয়। ওকে, এগুলো সব কিছুই ছিল লাবণীর কথা এবং লাবণীর কথাই আমরা শুনেছি, লাবণীর কষ্টে আমরা কেঁদেছি, অথবা লাবণীর ভালো লাগার কথা তো আসেনি, শুধু আর কান্নায় আমরা কষ্ট পেয়েছি। এবং লাবণী যে কথাগুলো বলেছে স্পেশালি সমস্ত কথাগুলো ট্রিগার হয়েছে তার যে হাজবেন্ড, তাকে ঘিরে, তার শ্বশুরকে ঘিরে, তার শাশুড়িকে ঘিরে এবং তার ননদকে ঘিরে, প্রথম পার্টি, রাইট? তারপরে তার কথাগুলো আসছে কামাল নামের একজন ব্যক্তিকে ঘিরে। সেই কামালকে, এই কামালকে সেই ডিটেলিংটা আমরা পাইছি কি আমরা শুনতেও চাই না, কারণ মিডিয়াতে আমরা কাউকে ওপেন করতে চাই না। ওইটার যদি কোনো কনসিকুয়েন্স হয় ব্যক্তির উপরে, কোনো ব্যক্তি যদি অতি উৎসাহী হয়ে তার উপরে কোনো সিনক্রেট করে বা কিছু করে, সেটার দায়ভার তো আমরা নিতে পারি না, পারি কি? বাট এটা বলা হয়েছে জন্য তার ডিটেলিং আমরা যাইনি। বাট আমরা বারবার, একবার না বহুবার আমি বলেছি, আবারও বলি, আপনি চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আজ না যোগাযোগ করলে অন্য কোনো প্রোগ্রামে যোগাযোগ করেন, পুরো সময় আপনাকে দেওয়া হবে যাতে করে আপনি ব্যাখ্যা দিতে পারেন যে কথাগুলো সে বলেছে সে কথাগুলো সঠিক না। অফকোর্স মিডিয়ার রাইট আছে একটা মানুষের কষ্টের কথা, তার দুঃখের কথা, তার না বলা কষ্টের কথা রিপ্রেজেন্ট করা, তারই পার্ট হিসাবে এই মেয়েটি তার কষ্টের কথা বলেছে। এর কাউন্টারে যদি আপনি কিছু বলতে চান সেগুলো বলতে পারেন। আর আমি এবং এখান থেকে আমাদের প্রোগ্রাম থেকে আমি যে কথাগুলো বলার চেষ্টা করেছি যে তার কথা যদি সত্যি হয়ে থাকে, যেটা সে বলেছে যে স্রষ্টাকে হাজি নাজির জেনে বলছি, আমার কথা যদি এতটুকু মিথ্যা হয়ে থাকে, স্রষ্টা যেন আমার এখানে মৃত্যু কামনা করি আমি। এবং সেই সাথে সে কিছু ডকুমেন্টস দেখা যায় যেখানে বাংলাদেশের লিডিং 5টা নিউজ পেপারে এবং সেই সাথে অনলাইন 5টি নিউজ পেপারে লিডিং, হ্যাঁ, যেখানে যুগান্তরের মতো, যেখানে প্রথম আলো তো নিউজ, রাইট? এবং সেই সাথে বাংলাদেশ প্রতিদিন, যুগান্তর, প্রথম আলো, কালের কণ্ঠ, ইত্তেফাক, স্বাধীন বাংলা, বহু পেপারে এই জিনিসগুলোকে রিপ্রেজেন্ট করা হয়েছে। তাতে তা বোঝা যাচ্ছে যে ঘটনাটা অনেক দিন ধরে চলমান এবং ঘটনাগুলো অনেকেই অবহিত। এবং সেই সাথে তারপরও আমরা বলেছি যে যতই সে বলুক, যতই নিউজ রিপ্রেজেন্টেশন হোক, তারপর তাদের ইখতিয়ার আছে তাদের জায়গা থেকে নিজেদেরকে ক্লিয়ার করা, রাইট? আমরা অনুষ্ঠানের শেষ মুহূর্তে আপনার সাথে আমার কিছু কথা বলার আছে। আমি এর মাঝখানে একটা কথাই শুধু বলবো, যেটা হচ্ছে কোর্টে যদি মামলা নেয়
সেটা হচ্ছে মানে তদন্তটা পরে দেয়, কিন্তু থানায় যদি মামলা নেয় ওরা আগে অভিযোগ নেয়, তদন্ত করে তারপরে মামলাটা নেয়, তদন্তে যদি সত্যতা পায় তারপরে মামলা নেয়। আর একটা জিনিস হচ্ছে মানুষ তো, আমি তো ধর্ষিত হইছি একবার, আর এই সমাজের কাছে ধর্ষিত হইতে হয় একটা সাধারণ মেয়েকে 1000 বার। কারণ সবাই যখন আঙ্গুলগুলো তোলে মেয়েটার দিকেই তোলে, কিন্তু কেউ পরিস্থিতিটা বোঝার চেষ্টা করে না যে একটা মেয়ে কোন জায়গায় দাঁড়ায়। আজকের পরে আমার ছোট বোনটার আমি জানি কোনো ভালো জায়গায় বিয়ে হবে না। আমার ছেলেটার সারা জীবনের মতো একটা কালিমা খাইলাম আমি আমার জীবনে। দেখুন লাবণী, আপনি যে কথাগুলো বলছেন সেগুলো অলরেডি বাংলাদেশের লিডিং নিউজ পেপারগুলোতে রিপ্রেজেন্ট হয়েছে, রাইট? আপনি নিজে প্রেস ক্লাবে দাঁড়িয়ে সেটার জন্য আন্দোলন বা সেটার জন্য প্রতিবাদ ঘোষণা করেছেন, রাইট? অর্থাৎ এই জিনিসগুলো কিন্তু অলরেডি বিন কমিউনিকেটেড, তাই তো? শেষবারের মতো আমাদের প্ল্যাটফর্ম থেকে এই তথ্যগুলো দেওয়ার চেষ্টা করেছেন। আমি কোনো সুবিচার পাচ্ছি না, কারণ আমার দুইটা আসামি তরিকুল ইসলাম সবুজ এবং ওকে, বাকি যে দুইজনের কথাগুলো বলছেন সেটার জন্য কনসার্ন যারা স্টেক হোল্ডার আছে তাদের কাছে আমরা আমাদের অনুরোধ পাঠাচ্ছি। বাট একতরফা ভাবে আপনার কথা শুনতেছি, আপনার কথায় আমরা কষ্ট পাচ্ছি, আপনার দীর্ঘ নিঃশ্বাসে আমরা উদ্বেলিত হচ্ছি। এবার আপনার সাথে আমার কিছু কথা আছে, হ্যাঁ? আপনি আপনার কাগজপত্রগুলো একটু গুছিয়ে নিন। জি, বেঁধে ফেলুন। ল এনফোর্সেস এজেন্সির কতটুকু আরো সক্রিয় হওয়ার সুযোগ ছিল সেটি তার জায়গা থেকে তিনি হয়তো অ্যাপ্রোচ করার চেষ্টা করেছেন। ল এনফোর্সেস এজেন্সি তার জায়গা থেকে সেই অ্যাপ্রোচগুলোকে রেসপন্স করবেন এমনটাই আমরা আশা করতেছি এবং করি। এবং আমি বলছি যে আমি আসলে এই কথাগুলো এত মিষ্টি করে বলতেছি কারণ আমি এত সাহসী মানুষ না, তাই। এবার আমি একটু আপনার সাথে কথা বলি। এতক্ষণ পর্যন্ত অনুষ্ঠান শেষ হয়ে আসলো, 5-7 মিনিট আছে আর। এতক্ষণ পর্যন্ত আপনি আমাকে কেমন ভাবে পেয়েছেন? আপনি যেমন ভাবে কষ্ট পাচ্ছেন ঠিক একই ভাবে আমি কষ্টে পাগল হয়েছি, তাই তো? আমার কথাবার্তার মধ্যে সেই রিফ্লেকশনই পেয়েছেন। 2 ঘন্টা প্রোগ্রামের মধ্যে 1 ঘন্টা 55 মিনিট সময় শুধু আপনার হয়ে আমি ছিলাম, ঠিক না বেঠিক? ঠিক, হ্যাঁ বলুন, নাহলে তো শুনতে পাবেন না। ঠিক। এবার আমার তো অধিকার আছে আপনাকে আবার হার্ড টকে যাওয়ার, আপনাকে আপনার মতো কোয়েশ্চেন করার, নাকি সে অধিকার নাই? মিডিয়া মানেই কিন্তু নিরপেক্ষতা জায়গাটাকে ধরে রাখা, রাইট? আপনি কি খেয়াল করে দেখেছেন যে আপনি দুর্বল, কিন্তু এত বেশি কি দুর্বল যে আপনাকে চাইলেই যে কোনো মানুষ যে কোনোভাবে ব্ল্যাকমেল এবং একটার পর একটা দিনের পর দিন আপনার সাথে শারীরিক সম্পর্ক করতে পারে এবং আপনাকে ব্ল্যাকমেল করে শারীরিক সম্পর্কের দিকে নিয়ে যেতে পারে? মানুষ দুর্বল। যার আব্রুর ব্যাপারে কেয়ার আছে, যে তার সতীত্ব এবং স্রষ্টার কাছে একটা মেয়ের সবচেয়ে সতীত্ব এবং আব্রুর চাইতে ইম্পর্টেন্ট কিছু নয়। আপনি কি এই আব্রুর জন্য নিজেকে বাঁচিয়ে রাখা, এই আব্রুর জন্য ফাইট করা, এটা তো জিহাদের চাইতে কোনো অংশে কম না। তা আপনার সাথে এই ঘটনা কিন্তু বারংবার ঘটতেছে। অর্থাৎ আপনাকে ব্ল্যাকমেল করে আপনাকে সেক্সের দিকে মানে শারীরিক সম্পর্কের দিকে ধাবিত করে নেওয়া, যে ঘটনার সুযোগ নিয়েছে আপনার শাশুড়ি এবং ননদ বিভিন্ন মানুষের কাছে, আপনাকে বিক্রি পর্যন্ত করে দিয়েছে, আপনার শ্বশুরও সুযোগ নেওয়ার চেষ্টা করেছে এবং পরবর্তীতে দিনের পর দিন যে নামটি উল্লেখ করেছেন আপনি, এই মানুষগুলো আপনাকে ব্ল্যাকমেল করে হলেও দিনের পর দিন, 1-2 দিন না, কিন্তু দিনের পর দিন আপনাকে ধর্ষণ করতে করতে রক্ষিতার জায়গায় পরিণত করেছে, রাইট? একটা মানুষের যদি ইমানি জজবা থাকে, আপনি মুসলিম, একটা মানুষের মধ্যে যদি ধর্মের প্রতি অসম্ভব রকমের তাওয়াক্কুল থাকে, তাহলে কি দিনের পর দিন তাকে এভাবে ব্ল্যাকমেল করে অন্যায় করে চাপিয়ে দিয়ে ধর্ষণ করা পসিবল? আপনি ওই জায়গাতে কিন্তু অসম্ভব রকমের জেহাদ করার, যে জেহাদ এখন করতেছেন, একা ফাইট করতেছেন এই মানুষগুলোকে আইনের কাঠগড়ায় নিয়ে আসার জন্য, পত্রিকায় অফিসে যাচ্ছেন, একা প্রেস ক্লাবে প্রতিবাদে দাঁড়িয়ে যাচ্ছেন। কিন্তু আমার এই জিনিসটাই কোয়েশ্চেনটা আমাকে একটু ক্লিয়ার করে দেন যে এই মানুষগুলো দিনের পর দিন আপনাকে ধর্ষণ করতে করতে আপনাকে রক্ষিতার জায়গাতে পরিণত করেছে। এই জায়গাগুলোতে ফাইট ব্যাক করে বের হয়ে যাওয়ার মতো পরিস্থিতি বা সুযোগ কখনই কি আপনার ছিল না? এত বেশি অসহায়, এত বেশি নিরুপায় আপনি? যুক্তি দেখাবেন না, সত্যি কথা বলুন। না, আমি যুক্তি দেখাচ্ছি না। আমি কি আমার কোয়েশ্চেন বুঝাতে পারছি? একদিন ধর্ষণ করলো ভাইকে ব্ল্যাকমেল করে, আপনার গোসল করার ভিডিও দেখিয়ে, 2 দিন করলো, 3 দিন করলো, দিনের পর দিন করতে থাকছে এই মানুষটি।
সেই সেই চক্র থেকে, সেই পরিমণ্ডল থেকে নিজেকে ছিটকে বের করে নিজের সতীত্ব বাঁচানোর স্বার্থে আপনি দূর দূরান্তে দূরে কোথাও চলে যেতে পারতেন, অথবা এমন ভাবে আপনি ওটাকে কামব্যাক করতে পারতেন যে কামাল যেন নতুন ঘটনার আর সূত্রপাত না ঘটতে পারে। কেন পারেননি? কতদিন অপেক্ষা করতে হয় নিজের আব্রু আর নিজের 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 শরীরটাকে বাঁচিয়ে রাখার জন্য? সত্যি কথা বলবেন। আমি মিথ্যা কথা বলতেছি না, হ্যাঁ। আমি শুরুতে একটা কথা বলছি যে আমি যদি আজকে কোনো মিথ্যা কথা বলি, আপনি এখন আমার না, ওই সামনে কথাগুলো পরের কথা। আমি আপনাকে বলতেছি, আপনি কতদিন পর্যন্ত ওর সাথে ধর্ষিতার এই জায়গাটাতে আপনাকে রোল প্লে করতে হয়েছে, এবং ধর্ষিতার পর্যায়ে না, এর এক পর্যায়ে আপনি ওর রক্ষিতাতে পরিণত আমি হয়েছেন কিন্তু কতদিন? 3 বছর ধরা একটার পর, আপনি আমার কাছে অভিযোগের কপিগুলো আছে, একটার পর একটা অভিযোগ করে গেছি। যখন এখন যে মানুষটা আমি আর 10 মাস আগের যে মানুষটা আমি, সম্পূর্ণ ডিফারেন্স। আপনি আমি একটার পর একটা অভিযোগ করে গেছি। অভিযোগ কতদিন করে যাওয়ার পর্যন্ত পরে তার তত্ত্বাবধানে দিনের পর দিন ধর্ষিত হয়েছেন? টানা 2 থেকে 3 বছর, রাইট? 3 বছর? 3 বছর। কিন্তু আমি প্রতিবাদ করতেছি, কিন্তু 3 বছর ইটস এ বিগ টাইম ম্যান। 3 বছর। আমি দুর্বল, আমি ইনজেকশন নিয়ে আসছি থাইল্যান্ড থেকে, ছেলে থেকে মেয়ে হয়ে গেছি। আমি দুর্বল, আমি কিচ্ছু জানি না, আমি অশিক্ষিত, মূর্খ, দুর্বল। 3 বছর ধর্ষণ, ইটস এ বিগ টাইম ম্যান। আমি কি বোঝাতে পারতেছি আমার কোয়েশ্চেনটা? সবকিছুকে ছেড়ে ছুড়ে দিয়ে আমি এমন কোন জায়গাতে আত্মগোপন করব, অথবা আমি দুনিয়ার সামনে নিজেকে ওপেন করে দিব যেই ধর্ষণের বিরুদ্ধে আমি কথা বলছি। সে আসতে দেয় নাই তো। 3 ইয়ার্স এতদিন অপেক্ষা করতে হলো। এমনও করছি, আমরা 3 সবকিছু বছর রেখে 3 চলে বছর যেতে ধরছি, একটা তখনও সে সেকেন্ড আটকাই দিছে। লাবণী, 3 বছর অপেক্ষা করতে হলো একটা মেয়ের এই একটা মানুষের এই সেক্সুয়াল এই যে ডিজায়ারনেস, এই যে আপনার শরীরকে ইচ্ছা মতো খেলতেছে আপনার ইচ্ছার বিরুদ্ধে, এর চাইতে অপদস্থ, এর চাইতে অপমানের, এর চাইতে নোংরা কিছু হতে পারে? আমি তো 2 বছর ধরে প্রতিবাদ করতেছি, কিন্তু প্রতিবাদ, আমি একটা কথা আপনি ওই বলছি চক্র যে থেকে বের একবার হওয়ার তো জন্য মানুষ একবার ধর্ষিত হয়, কিন্তু এই যে আমি যে এই আপনি জায়গাটায় কি গেছি, অভ্যস্ত হয়ে গেছিলেন এই 3 বছরে তাহলে তার সাথে? না, তাহলে কোনোভাবেই না। কেন এই জায়গা থেকে বের হয়ে যাওয়ার জন্য এই আমি বিপ্লবটা অনেক ঘটাননি? চেষ্টা করছি, যেখানেই গেছি, যেহেতু সে ওখানকার পত্রিকা, ওই আমি দুনিয়া- অনেক ভাবে চেষ্টা বাংলাদেশ করছি কি ওখান থেকে তাহলে বের ওই হয়ে ওই যাইতে। ছোট্ট পরিমাণ জায়গার সাথে নিবদ্ধিত? আর কোনো পৃথিবীতে আর কোনো জায়গা আমরা নাই? চলে যাইতেও চাইছি, ওইখান থেকে অনেকবার চলে যেতে চাইছি, কিন্তু সে ওই ভিডিওগুলো দেখায়, এবং এমনও হয়েছে যে আমরা সবকিছু রেখে চলে যেতে ধরছি, সে শ্রীপুর থেকে আমাদেরকে আটকায়। এই সাহসটা এখন করতেছেন না যে ওর কাছে ভিডিও থাকার পরেও আপনি সমস্ত জায়গাতে তার বিরুদ্ধে বিচার চাচ্ছেন তো? চাচ্ছেন কিনা? সাহসটা যদি আমার চাচ্ছেন। তখন 3 থাকতো। বছর সময় লাগলো। একটা মেয়ের জন্য সবচেয়ে মূল্যবান জিনিস কি? তার সতীত্ব, তার আব্রু। এর চাইতে একটা মূল্যবান কিছু মেয়ের আছে একটা মেয়ের জন্য? আমার সংসার, আমার সঙ্গে তো আমার ফ্যামিলিটা জড়া। এখনো আমি তাদের আমি কিভাবে convinced না। লড়বো? আমি convinced না। আমি কিভাবে লড়বো? 3 এখনো। ইয়ার্স, ইটস এ ফ্রিকিং বিগ টাইম। এই অনুষ্ঠানটি যারা শুনছেন, যারা এই রকম ভাবে লাবণীর মতো কম্প্রোমাইজ করতেছেন দিনের পর দিন, তাদের জন্য বলতেছি, এটা কোনো ব্যাখ্যা হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন নারী সত্তার মধ্যে যে সম্মান এবং মূল্যবান জিনিসটা দিয়েছেন, তার সবচেয়ে বড় জিনিস হচ্ছে তার আব্রু, তার সতীত্ব, সেটাকে ধরে রাখা। আর সেটা চ্যালেঞ্জ হচ্ছে 1-2 দিন না, বছরের পর বছর সেটার সাথে কোনোভাবে কম্প্রোমাইজ চলে না। এটার জন্য সাহস করে আজকে তো সে দাঁড়িয়েছেন, আপনি মিডিয়ার সামনে দাঁড়াননি? আজকে পত্রিকার গুলোতে সবগুলোতে বলেননি? ভাইয়ার প্রেস- ছবিগুলো আপনি দেখেন, প্রেস আমাদের ক্লাবে- ফ্যামিলিটাই তো সে শেষ করে প্রেস দিয়েছে। ক্লাবে আমার গিয়ে ভাই আন্দোলন, আজকে একজন মানসিক রোগী। প্রেস ক্লাবে গিয়ে আন্দোলন করতেছেন না? এই আন্দোলন, এই সাহস, এই ঘুরে এটা দাঁড়ানোর অনেক জন্য আগে করার উচিত ছিল, আমি এক্স্যাক্টলি জানি। তাই। 3 অনেক বছর, আগে করা উচিত 3 ছিল। বছর কিন্তু ইটস এ ফ্রিকিং এই যে আজকে বিগ যে টাইম। নিউজগুলো করছি, আজকে যে জায়গায় দাঁড়াইছি, এই জায়গাটায় আসতে আমার অনেক সময় লাগছে। 3 বছর কারণ- অনেক বেশি সময়, এটা মানেন? হ্যাঁ, অনেক সময় লাগছে। নিজের কারণ কেন? শরীরকে, যখন কারো কাছে নিজের গেছি, শরীরকে ইচ্ছার বিরুদ্ধে একজন যখনই নির্পিশাচের কারো কাছে কাছে গেছি, ছেড়ে দেওয়া। তখনই সে একটা কুপ্রস্তাব দিছে। একখান থেকে বললাম অনুরোধ না, একটা করতেছি, মেয়ে ঠিক এই সময়, ধর্ষিত হয় একবার, ঠিক এই আর সময়, ওর বিচার পাইতে গেলে 1000 বার ধর্ষিত হইতে হয়। ঠিক এই সময় না, আমি এই কথাটা মানি না। আই এম নট কমপ্লাইং দিস ওয়ার্ড। যেই মানুষটি লাবণীর মতো এই পরিস্থিতির ভিতর দিয়ে যাচ্ছে, অনুরোধ করতেছি ভাই, যদি সত্যি এই ঘটনার সাথে তোমরা অভ্যস্ত না হয়ে যাও, তাহলে প্লিজ ওই জায়গা থেকে প্রতিবাদ করো। এই জীবনের কোনো মূল্য নাই নিজের ইচ্ছার বিরুদ্ধে তোমার শরীর নিয়ে যদি কেউ খেলা করে। সো প্লিজ প্রতিবাদ করো, জানিয়ে দাও পুরো বাংলাদেশকে। এখানে তো লুকোচুরির কোনো জায়গা নাই, জানিয়ে দাও। অনেক বেশি শ্রদ্ধার চোখে বাংলাদেশ তোমাকে দেখবে। এখানে লজ্জার কিছু নাই। এই ট্যাবু কিন্তু ভেঙে গেছে। এই বাংলাদেশ বা এই পৃথিবী আগের জায়গাতে নাই, কিন্তু এই ট্যাবু আমরা ভেঙে ফেলেছি। এর জন্য 2 বছর, 3 বছর, 3 বছর ইটস এ বিগ টাইম। এর জন্য ওয়েট করার কোনো সুযোগ নাই।
আজকে আজকে যে পরিস্থিতিতে এখন দেখেন, লাবণী, এখন আমি যে ওদের নামে মামলাটা অনুষ্ঠান চালাবো, শেষ করছি। তোমাকে আগে অনুরোধ করে বলেছি 1 ঘন্টা 55 মিনিট সময় তোমার দুঃখে কাঁদছি আমি, সত্য কিনা? তোমার মতো আমি রিয়্যাক্ট করেছি। পাশাপাশি এই কথাটা আমার ব্রেনের মধ্যে কিন্তু হিট করতেছে যে এই মেয়েটি তার এই প্রতিবাদের জন্য, আন্দোলনের জন্য তার শরীরটাকে নেকড়ের মতো করে কেউ কুরে কুরে খাচ্ছে, সেটাকে ঘুরে দাঁড়ানোর জন্য এত সময় কেন সে নিল? এটা কি বলতে পারি নাকি তোমার কাছে অযৌক্তিক মনে হচ্ছে? অনেকখানে গেছি ভাইয়া, অনেকখানে গেছি। এই আমার কথাটা কি কোনোখানে অযৌক্তিক নাই মনে হচ্ছে? যে যাইনি। গেছো তুমি, বাট ওই জায়গা থেকে, ওই পরিমণ্ডল থেকে বের হওয়ার জন্য 3 বছর অনেক বেশি সময়, এটা মানতেছো নাকি মানো না? 2 বছর ধরা ভাই এটার এগেইনস্টে আমার কাছে সমস্ত ডকুমেন্ট আছে, কিন্তু আমি তখন সারাগুলো পাইনি। বাট এখন- যারা এরকম ভাবে কম্প্রোমাইজ করতেছে তাদের উদ্দেশ্যে বলে রাখি, প্লিজ স্পিক আপ, কথা বলো। না মানে না, একবার যদি তোমার ইচ্ছার বিরুদ্ধে কেউ তোমার সাথে এটা করে, কোন রকমের ব্ল্যাকমেলের আশ্রয় নাই, সবকিছুর ঊর্ধ্বে থেকে ল এনফোর্সমেন্ট এজেন্সির আশ্রয় নাও, বলে দাও না মানে না, আমাকে স্পর্শ করার সুযোগ তোমার নাই, পুরো বাংলাদেশ একটা তোমার মেয়ের- সাথে থাকবে। আমার উপরে কিন্তু আমার পুরো ফ্যামিলির একটা ডিপেন্ডেন্ট। একটা মেয়ে যখন একটা আচ্ছা, আমরা family- একজন অ্যাডভোকেটকে একটু ফোনে নিই, খুবই অল্প সময়ের জন্য, অনুষ্ঠানের একদম শেষ মুহূর্তে। এবং এই অ্যাডভোকেটের নাম পরিচয় বিস্তারিত দেবার চেষ্টা করি আমরা। আসসালামু আলাইকুম। আপনি কি শুনতে পাচ্ছেন আমাদেরকে? হ্যাঁ জি, ধন্যবাদ। কি নাম ওনার? ঢাকা এফএম। অ্যাডভোকেট মাহমুদুল জি, মাহমুদুল কবির। জি, মাহমুদুল কবির সাহেব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম ভালো আছেন? আসসালাম। লিগ্যাল এইড, জি ভালো আছে, আপনি ভালো আছেন মাহমুদুল ভাই? জি, লিগ্যাল ভালো আছি। এইডের ধন্যবাদ আপনাকে। সাপোর্ট হিসাবে ঢাকা এফএম 90.4 ভালোবাসার বাংলাদেশে যুক্ত হয়েছেন অ্যাডভোকেট মাহমুদুল কবির, রাইট? জি, ওকে, স্বাগত জানাচ্ছি আমি আপনাকে। ওনার জি, আপনাকে আমার ধন্যবাদ আপনাকে। স্পেসিফিক একটা কোয়েশ্চেন আছে, সেটি হচ্ছে লাবণীর মতো অনেকেই এই ধরনের, স্পেশালি যতটুকু আমরা ব্লেসিং বলি তথ্য প্রযুক্তিকে, তার চাইতে অভিশপ্ত এই তথ্য প্রযুক্তি। কারণ তথ্য প্রযুক্তিতে মানুষকে নোংরাভাবে উপস্থাপন করবে এই ভয় দেখিয়ে, তার জীবনের সাথে, তার মনের সাথে এবং তার শরীরের সাথে ইচ্ছে মতো কিন্তু ডিসঅ্যাডভান্টেজ প্রতি মুহূর্তে প্রতি মানুষ নেয়। সো এই জায়গাতে আমাদের করণীয়টা কি? লাবণী এই ট্রমা থেকে বের হয়ে যুদ্ধ করতে 3 বছর সময় লেগেছে, এবং সেই 3 বছরে বহু মানুষের কাছে গেছে, দৃশ্যমান কোনো সলিউশন পায়নি। বাংলাদেশের আইন কি বলে, বাংলাদেশের পার্সপেক্টিভ কি বলে, কি করা উচিত আমাদের? মিস্টার জি, ধন্যবাদ আপনাকে। জি, আমি প্রথমে তো বলতে চাই যে যে কোনো মেয়ের এমন একটি ঘটনা যদি ঘটে, আমি এই ঘটনাটা সম্পূর্ণ শুনলাম, টোটাল 1 ঘন্টা 55 মিনিট আমি শুনেছি। এমন একটি ঘটনা যদি ঘটে থাকে বাংলাদেশের যে কোনো মেয়ের, ফার্স্ট অফ অল তার প্রথমত কাজ হচ্ছে যে এই ঘটনা ঘটার সাথে সাথেই নিকটস্থ থানায় যে মামলা করা, এবং দ্রুত মামলা করা, এবং সেই সাথে মেডিকেল রিপোর্ট করা। কারণ এই মেডিকেল রিপোর্টের উপর ভিত্তি করেই এই সমস্ত মামলাগুলো বা ধর্ষণ মামলাগুলো কিন্তু বিচার কার্য সম্পন্ন হয়। এবং সেখানে যদি মেডিকেল করতে যদি লেট করে, সাপোজ 3 দিন পর একটা ধর্ষণের আলামতটা থাকে না, কিন্তু সেখানে উনি দেখা যাচ্ছে যে বারবার একই ঘটনা ঘটাইছে এবং একটানা অনেকদিন ধরে, এটা আসলে মামলাটা নষ্ট করে দেয়। এবং সেক্ষেত্রে আসামিগুলো সেক্ষেত্রে সুযোগ পেয়ে যায়। কারণ একটা ঘটনা যদি বারবার ঘটে, একটা ঘটনা বারবার ঘটলে তো বারবার রেপ হয় না, অবশ্যই তার সম্মতি থাকে সেখানে। তো সেখানে যদি সম্মতি থাকে তাহলে কেন আসামিরা জামিন পাবে না? আইনের পার্সপেক্টিভ থেকে ব্যাপারটা ওইভাবেই প্রতীয়মান হয়। জি জি, অবশ্যই। When এবং it is এটা rape, অবশ্যই, হ্যাঁ, when it is rape, it could be once or twice. যখন দিনের পর দিন চলতে থাকে, তারা প্রমাণ করতে হ্যাঁ। বাধ্য করে যে ওই পক্ষেরও সম্মতি আছে, আইন এটাই বলে। ব্যাপারটা এরকম। অ্যাডভোকেট, হ্যাঁ, আমি ওনার কবির মামলাটা সাহেব, দেখেছি। ওনার জি। 2টা মামলা হয়েছে, 2টা মামলা একই ঘটনা, একই বৃত্তান্ত। তো এটা স্বাভাবিক বিষয়, একজন আইনজীবী আসামির পক্ষে দাঁড়ালে সে কিন্তু অবশ্যই মেয়েটাকে অবশ্যই আসামির পক্ষে বেনিফিট পাবে। বলবে যে সে বারবার একই মামলা করতেছে আমার ক্লায়েন্টের বিরুদ্ধে, একই ঘটনা দেখাচ্ছে, একই বিষয় মামলা করতেছে, সে কি ইনভলভমেন্ট নয়? আছে। এখন যে বিষয়টা করণীয় সেটা হচ্ছে যে এই সমস্ত ঘটনা বাংলাদেশে যদি কোনো মেয়ের সাথে ঘটে থাকে, তাহলে তার যত দ্রুত সম্ভব নিকটস্থ থানায় মামলা করতে হবে, এবং যত দ্রুত সম্ভব আপনার মনে করেন যে মেডিকেল রিপোর্টটা তৈরি করতে হবে। এবং আমাদের দেশে যে আইন বর্তমান খুবই ভালো, বর্তমান সরকার 2020 সালে এটা অ্যামেন্ডমেন্ট করছে যে ধর্ষণের শাস্তি সর্বোচ্চ মৃত্যুদণ্ড। এই মৃত্যুদণ্ডকে অবশ্যই, মৃত্যুদণ্ড বললেই যে কার্যকর হয়ে যাবে তা নয়,
সেখানে সঠিকভাবে বিচার কার্য সম্পাদন করতে হবে। সেই ক্ষেত্রে কি করতে হবে, তাকে দ্রুত মামলাটা কোর্টে যখন যাবে, আসামি ধরে নিয়ে যাবে, একজন ভালো লয়ার এঙ্গেজ করতে হবে। রাষ্ট্রপক্ষের আইনজীবী এবং রাষ্ট্রপক্ষ তো থাকবেই, সেই সাথে একজন ভালো লয়ার ব্যক্তিগতভাবে এঙ্গেজ করতে হবে। কেন করতে হবে? কারণ মামলাটা কখন বদলি হবে, মামলাটা কখন একজন আসামি জামিন চাইবে, সেই সময় জামিনের বিরোধিতা করতে হবে। এবং মামলাটা কখন চার্জশিট আসবে, চার্জশিটের সাথে বদলি হবে, তখন সেই আইনজীবীটা তাকে ব্যক্তিগতভাবে বাদীকে জানাবে। পরবর্তীতে মামলা দ্রুত বদলি করে ট্রায়াল স্টেজে নিয়ে যেতে হবে। ট্রায়াল স্টেজে নিয়ে গেলে সেখানে অবশ্যই কাজটা কি, প্রাথমিক পর্যায়ে কাজ হবে যে সেখানে যদি জামিন চাই, জামিনের বিরোধিতা করতে হবে এবং বিচার কার্য যাতে দ্রুত সম্পন্ন করা যায়। সাক্ষীগুলোকে জবানবন্দি নিতে হবে, সাক্ষীগুলোকে ডেকে নিতে হবে এবং সেই ক্ষেত্রে রাষ্ট্রপক্ষের যে পিপি সাহেব আছে, পিপি এবং রাষ্ট্রকে সহযোগিতা করতে হবে। এবং বাদীকে উচিত হবে যে যে এই সমস্ত চার্জশিটে অন্তর্ভুক্ত করছে যে সাক্ষীগুলোকে, সেই সাক্ষীগুলোকে যাতে দ্রুত বিচার কাজ সম্পন্ন করতে পারে এবং পিপি এবং রাষ্ট্রকে হেল্প করতে পারে, তখনই এইটা তবেই ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে। এবং ওকে, অ্যাডভোকেট মাহমুদুল কবির, আপনাকে আমার কিছু দেখা যাচ্ছে যে আমি জি। একটু বলি আমি সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে যদি সাক্ষীগুলো আসামির পক্ষে বলে দেয় তাহলে কিন্তু মামলাটা শেষ হয়ে গেল। কিন্তু আমার কথা হচ্ছে যে আইনজীবী যখনই নিয়োগ করবেন তখন কিন্তু ওনার দায়িত্ব থাকবে কি, যে বাদীর পক্ষে বলছে না আসামির পক্ষে বলতেছে, তখন কিন্তু কোর্টকে নোটিশ করতে পারবে। কারণ 161 অনুযায়ী ফৌজদারি কার্যবিধির 161 ধারা জবানবন্দি অনুযায়ী যা বলছে লেখা আছে, তদন্তে আসে, যদি সেটা না বলে থাকে তাহলে মামলাটা নষ্ট হয়ে যায় এবং আসামি সেক্ষেত্রে বেনিফিট পায়। তো আমার এই ক্ষেত্রে হচ্ছে যে বাংলাদেশের যে কোনো মেয়ে এই সময়টাই ভালো একজন আইনজীবী নিয়োগ করবে, যাতে তার বিচার কার্য সম্পাদন করার জন্য যখন যার যা প্রয়োজন ডেট তারিখ অনুযায়ী তাকে জানাবে এবং সেই সমস্ত ভাবে সাক্ষীদের জেরা জবানবন্দি গ্রহণ করবে এবং ন্যায় বিচার নিশ্চিত করবে। ওকে, এবং বাংলাদেশে এখন বাংলাদেশ গভর্নমেন্ট যে সুন্দরভাবে আইনটা করছে, সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড করছে এবং এই সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডটা ইনশাল্লাহ কার্যকর হবে। ওকে, অ্যাডভোকেট কবির সাহেব, আপনি জি। বলতেছিলেন যে ডিটেলিং এর কথা এবং আমাদেরকে এটাও পরিষ্কার জি। করেছেন বাংলাদেশ সরকারের আইন অনুযায়ী সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড। এটা আমাদের জন্য জি। আশার খবর। দুঃখের খবর, জি। যেই ঘটনা প্রমাণ করতে গিয়ে যে ফাঁকফোকর, যেখানে আপনারা আছেন, জি। ল এনফোর্সেস এজেন্সি আছেন, সেই জায়গাগুলোকে স্টাবলিশ করতে গিয়ে এবং এই ধরনের মামলা যে স্পর্শকাতরতা, সেগুলো প্রমাণ করতে গিয়েই কিন্তু আমরা প্রমাণটা ঠিক করতে সক্ষম হই না এবং এই ফাঁকফোকর দিয়েই আসামি বের হয়ে যায়। আমাদের হ্যাঁ, এখানে- আজকের যে ভিকটিম, শেষ করি কবির সাহেব, জি, জি। আমাদের যে আজকের যে ভিকটিম লাবণী, সে অ্যাকনলেজ করেছে অনেস্টলি যে আমার উচিত ছিল আরো আগে ফাইট ব্যাক করা, যেটা আপনি নিজেও বলেছেন, আমিও বলবার চেষ্টা করছিলাম লাবণীকে, জি। উচিত ছিল আর আগে ফাইট ব্যাক করে ওই ছেলেটির নাম সে মেনশন করতেছে, তার কবল থেকে নিজেকে বের করে সঠিক একটা অবস্থান নেওয়া এবং তাকে পানিশ করার জন্য সর্বোচ্চ উদ্যোগ গ্রহণ করা। কিন্তু দিনের পর দিন তার সময় লেগেছে, প্রায় 3 বছরের মতো সময় লেগেছে ওই ট্রমা থেকে বের হতে এবং নিজেকে স্বয়ংসম্পূর্ণ হয়ে ফাইট ব্যাক করতে। এবং এই 3 বছরে বিচ্ছিন্নভাবে চেষ্টা করেছে, কিন্তু চেষ্টাগুলো ঠিক হালে পানি পায়নি। হালে পানি পায়নি বলতে আমি কাদেরকে মিন করছি আপনি বুঝতেই পারছেন। এই ঘটনা তো সঠিক, এদের কি তাহলে কোনো রকমের বিধি ব্যবস্থা হবে না? এদের কি তাহলে কোনো সমাধান এটা হবে। আসবে না? এরা কি বিচারের যে সুরাহা, বিচারের যে সুফল, এদের কপালে কি জুটবে না এক লাইনে যদি এটা সমাধান দেয়? জি, অবশ্যই। এবং আপনি অবশ্যই এটাও বলবো জানেন, না। আপনি অবশ্যই, বাই প্রফেশন যখন ডিল করতেছেন, আমরা সঠিক লয়ারের কথা বলতেছেন, সঠিক লয়ারের কোনো ক্রাইটেরিয়া কিন্তু নাই। আমি যাকে আমি হায়ার করতেছি, হু নোজ হি অলরেডি সোল্ড আউট বাই দ্যাট পারসন, যে মানুষটার বিরুদ্ধে আমি মামলা করতেছি, অথবা সেই হয়তো সেই জিনিসটাকে সেভাবে প্রসিড করতেছে না। মামলার আলামতগুলো যাদের সরবরাহ করার কথা, তারাও হয়তো সঠিকভাবে সরবরাহ করতেছে না। আমরা তো বিচ্ছিন্ন কোনো দেশে বসবাস করি না, আপনি বাংলাদেশে বসবাস করছি, সেই ঘটনাগুলোও ঘটতেছে। হোয়াট শুড ইউ ডু? এখন বিষয়টা হচ্ছে যে আমরা যেটা জানি আলামত, মামলার আলামতটা কিন্তু সবচেয়ে বড় একটা বিষয়। আলামত নষ্ট হয়ে গেলে কিন্তু সেই ক্ষেত্রে বেনিফিট গোস টু 21%, অবশ্যই সেটা আসামির পক্ষে যাবে। এখন আমার কথা হচ্ছে যে উনি অনেক লেট করছে, তার মানে এই না যে আসামি শাস্তি পাবে না, অবশ্যই শাস্তি পাবে। আপনি বা আমরা যে সাক্ষীগুলো আছে তার মামলার এখনো আমি জানি না, যতদূর সম্ভব শুনেছি চার্জশিট হয় নাই। এই চার্জশিটে যে সমস্ত সাক্ষীগুলো আসবে সেই সমস্ত সাক্ষীগুলোকে যদি
প্রপারলি এবং জবানবন্দি নেওয়া যেতে পারে এবং বাদী পক্ষে যদি নেওয়া যেতে পারে, ইনশাল্লাহ ওই সমস্ত এবং সকল প্রকার প্রমাণাদি যদি আদালতে প্রডিউস, আদালত এটা আমলে নেবে এবং আসামিদেরকে সর্বোচ্চ শাস্তি দেওয়ার চেষ্টা করবে। এবং বাংলাদেশে এরকম হচ্ছে। অনেক ধন্যবাদ এবং অনেক কৃতজ্ঞতা মাহমুদুল কবির হচ্ছে। আমাদের সাথে থাকবার জন্য। এন্ড অফ কোর্স আপনার কাছে একটা অনুরোধ রাখলাম, বাংলাদেশের মেয়েদেরকে এখন এই মুহূর্তে নিউ ইয়র্ক বা লন্ডনের কোনো মেয়ে ভাববার কোনো কারণ নাই। এরা অনেক পিছিয়ে থাকা মানুষ, প্রান্তিক অঞ্চলের এই মা বোনেরা, এরা চাইলেই সাহসী হতে পারে না। এদের সাহস হতে অনেক সময় লাগে। নিজেদের লজ্জার কথা, নিজের আব্রুর কথা, নিজের কষ্টের কথা, রাত দিন তো আমরা এই গীতি গাই না, যে লজ্জা আব্রু নিজের মতো লুকিয়ে রাখো, সিন্ধুকের মধ্যে বন্দি করে রাখো। এখান থেকে বের হয়ে নিজের স্পিক আপ করার যে সাহস আমার আপনারই তো নাই। এই মেয়েদের কেমনে থাকবে নিজের সতীত্ব নিয়ে কথা বলার, এর জন্যই হয়তো দেরি হয়ে যায়। বাট অনুরোধ আপনাকে এবং অফকোর্স আপনাদের যারা এই প্রফেশনে আছেন, যারা রিপ্রেজেন্ট করে কোর্টে আমাদের এই সব অসহায় মেয়েদেরকে, তাদের জন্য একটা লিগ্যাল এইডের এমন একটা আন্দোলন সৃষ্টি করুন, এমন একটি মুভমেন্টে পরিণত করুন, যাতে করে অন্যায় তো অন্যায় 1 বছরে হোক আর 5 বছরে হোক, কোর্ট যেন বাধ্য হয় সে অন্যায়ের সত্যিকার অর্থে রেকটিফাই করতে। জি, শেষ কথা বলুন। ওনারা যদি আমি আপনাকে বলি, আমি তার অধিকার কিন্তু তার থেকে ঘুমিয়ে থাকবে। উনি যে পরিমাণ লেট করছে, উনি যে পরিমাণ দেরি করছে, এতে তার মামলা ওনার মামলাটা অনেকটাই আসামির পক্ষে বেনিফিট পাবে আসামি। আমি ওনার মামলাটা অলরেডি বলেছেন এই কথা ঘটনা এক সময়ে। হ্যাঁ, এই অবস্থা। এখন আমার কথা হচ্ছে যে বাংলাদেশের যে কোনো মেয়েরই যদি এরকম সিচুয়েশন হয়, তো প্লিজ যত দ্রুত সম্ভব। একদম তাই কবির সাহেব, আপনার কথা ইকো করতেছি এবং অনেক কৃতজ্ঞতা জানাচ্ছি। এখানে কখনোই টাইম নেওয়া যাবে না। কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের সাথে থাকবার জন্য। আবারও যোগাযোগ হবে কোনো প্রয়োজনে, আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ আর অনেক ভালোবাসা আপনাকে কবির সাহেব, আমাকে সুযোগ দেওয়ার জন্য। ওকে। এবং একটা কথাই আইনের যিনি এক্সপার্ট কবির সাহেব বলছিলেন যে দ্রুত স্পিক আপ করা, বলা যে এই সমস্যা আমার হচ্ছে। লাবণী, অনুষ্ঠানের শেষ মুহূর্তে, আমরা জানি না যে আজকের ঘটনা তোমার জীবনে কোনো পরিবর্তন আনতে পারবে কিনা, বাট আমি আগে এলোমেলো হয়ে গেছি। আমাকে এখন মিনিমাম 3 ঘন্টা জার্নি করে বাসায় ফিরতে হবে। আমি ডিজাস্টারের ভিতর দিয়ে গেছি। আমার মনে হয় না যে লাস্ট কবে কোন প্রোগ্রাম আমি এভাবে করেছি। আমার মাথা, ব্রেন, মন সব বিধ্বস্ত। শুধু আমি আল্লাহর কাছে চাইতে পারি তোমার জীবনটা সুখের হোক এবং তুমি সঠিক বিচার। আমি শুধু একটা কথাই বলবো, এই যে উনি বলল লরিয়ার, আপনারা বললেন লরিয়ার, সাক্ষী, আমি যে বিরুদ্ধে আমার অভিযোগ, এদের বিরুদ্ধে সাক্ষী দেবে ওই এলাকায় আমার এরকম জানা নাই কেউ দেবে। সবাই জানে ঘটনা, সবাই জানে, কিন্তু তাদের এগেইনস্টে কেউ সাক্ষী দেবে না, কারণ তারা এতটাই প্রভাবশালী যে আমার হয়ে, আমার ভাড়াটি একজন মেয়ের জন্য তাদের সাথে কেউ লড়বে না, কারণ তারা একজন পত্রিকা স্থানীয়। আর আরেকটা জিনিস, আমি যদি দাঁড়া করাই একটা উকিল, তারা দাঁড়া করায় একদমই তাই। এবং 11টা উকিল, 12টা উকিল, আমি তাদের সাথে আর্থিক ভাবেও পেরে উঠতেছি না। লাবণী, আপনার এই কথাই কিন্তু আমি বলার চেষ্টা করেছি ওই লয়ারকে। আর একটা জিনিস আমি যেটা বারবারই বলবো, আপনারা যে বারবারই বলছেন যে আমি যাই নাই, বারবার গেছি। ধর্ষণের ঘটনা তো ঘটে একবার, একটা মেয়ের সুবিচার পাইতে বারবার ধর্ষিত হতে হয়, সেটা মুখে হোক, সেটা এমনিতে হোক, মানুষের কাছে হোক। আমি দাঁড়ে দাঁড়ে গেছি, একদম সত্য কথা লাবণী, আমি দাঁড়ে দাঁড়ে গেছি এবং এক ধর্ষণের বিচার চাইতে গিয়ে বারবার কুপ্রস্তাব পাইছি, বারবার পাইছি। এখন এই আসামি আমারে বলছে, এই যে তরিকুল ইসলাম সবুজ, সে আমাকে বলছে যে তুমি আমার মামলায় যখন আমার 2 মাস পরে কেন ধর্ষণের মামলা নিল, পুলিশ অবশ্যই একদম আপনি আপনার মতো করেই বলতেছেন। অনুষ্ঠান শেষ করছি, আপনাকে নিয়ে হয়তো আরেকদিন অনুষ্ঠান করব আমি, বাট আমি এখনো বলতেছি, আমি যতটুকু কথা, যখন তার ফ্যামিলিটা আপনি যদি চান, আপনি জানলে আমাকে হয়তো আরেকদিন আপনাকে নিয়ে প্রোগ্রাম করতে পারবো। বাট আমি যে কথাটা আমি বলেছি, আমি কিন্তু এই লয়ারকে চ্যালেঞ্জ করেছি কবির সাহেবকে, যে কবির সাহেব, কেউ উপস্থিত বলেছে বা বলে তাকে কুলাইতে পারেনি তার পাওয়ারের জন্য, তার মানে কি সেই মানুষটি সলিউশন হবে না? আপনারা চাইলে লিগ্যাল এইডের এমন একটি প্ল্যাটফর্ম তৈরি করেন, মানুষের জন্যই তো আদালত, আদালতের জন্য তো আর মানুষ না, এমন কিন্তু কোন প্ল্যাটফর্ম তৈরি হোক যাতে করে সলিউশন পায়। অনুষ্ঠান শেষ করছি, শুধু আপনাকে একটা কথা বলেই শেষ করতে চাই।
আমি বলেছি আপনার সাথেই, আপনার কষ্টের সমস্ত কিছুর সাথে আমি একীভূত ছিলাম দীর্ঘ 2 ঘন্টা সময়, আপনি নিজে দেখেছেন। 5-10 মিনিট আমি কথা বলেছি, হ্যাঁ এখনো বলতেছি, 100 বার বলবো, আপনাকে বলছি। এবং যারা দিনের পর দিন এই ঘটনার সাথে সহবস্থান করেন, কম্প্রোমাইজ করেন, তাদের ক্ষেত্রে মেয়েদের চাইতে তার আব্রু, তার সতীত্বের চাইতে মূল্যবান কিছু নাই। স্পিক আপ, স্পিক আপ, কথা বলুন, প্রতিবাদ করুন। অবশ্যই বাংলাদেশের কেউ না কেউ, আমার সাহস নাই, দুর্বল মানুষ, আমার পরিসরে হয়তো সাহস কম, কিন্তু কেউ না কেউ আপনার পাশে দাঁড়াবে, এন্ড অফকোর্স সলিউশনের জায়গা তৈরি হবে। এবং লাবণীর কথাটাকে ফেলে দেওয়ার কোনো সুযোগ নাই। এত পারভার্টেড আমরা, মেয়ে দেখলেই ছুকছুক করি আমরা, কুকুর প্রজাতির টাইপের মানুষ আমরা, যে যেখানে এই মেয়েটি এই কথাগুলো বলতে যায় সেখানেই হয়তো সুযোগ নাই। যদি সুন্দরী হয়, কিভাবে তাকে শারীরিক সম্পর্কের দিকে নিয়ে যাওয়া যায়। এই হচ্ছে দেশের বিভিন্ন জায়গাতে, বিভিন্ন দপ্তরে এই হচ্ছে প্রেক্ষিত। এবং পাওয়ারের কারণে, মাসল পাওয়ারের কারণে অনেক সময় পেরে উঠতে পারে না এ ধরনের দুর্বল চিত্তের মানুষজন। তাই আমি বলতেছিলাম, আইনের ক্ষেত্র তো আছেই, প্রমাণের ক্ষেত্র তো আছেই। আদালত প্রয়োজনে চাইলে মানুষের প্রয়োজনে নিজেকে কাস্টমাইজ করতে পারে, যাতে করে এই মানুষগুলোর ভোকাল ভয়েস সঠিকভাবে রিপ্রেজেন্টেশন হয়। বাট অনুরোধ করতেছি যে প্লিজ আপনারা জাস্ট স্পিক আপ। যেই পরিস্থিতির ভেতর দিয়ে আছেন, লার্নিং কিন্তু আজকের প্রোগ্রামের একটাই, যে এর জন্য কিন্তু 2 বছর হোক, 3 বছর হোক, সহাবস্থান করা যাবে না। যে খারাপ সে খারাপ, ওকে আপনার জীবন থেকে ডিলিট করতে হবে এবং পার্মানেন্ট ডিলিট করতে হবে। এবং অবশ্যই তার বিরুদ্ধে স্ট্রংলি স্টেপ নিতে হবে, যে স্টেপটা সে নিয়েছিল। কিন্তু পাশাপাশি সেই সহাবস্থানটা করাটা আমি কোনোভাবেই, এখন পর্যন্ত বলছি, আমি কোনোভাবেই মেনে নিতে পারছি না। আন্দোলন যদি করতেছি, আমি তার বিরুদ্ধে স্ট্যান্ড নিচ্ছি, কিন্তু তার সাথে সহাবস্থান করা যেতে পারে না। তাকে অবশ্য আপোজ করব, আমি আমার জীবনে সর্বোচ্চ দিতে চেষ্টা করব। এবং তারপরে যদি খারাপ কিছু হয়ে যায়, আল্লাহর কাছে এটা শহীদানের দরজা পাবে এবং আমার প্রচেষ্টা অব্যাহত থাকবে। এই হচ্ছে আমাদের আজকের আয়োজন। যদি সম্ভব হয়, আপনারা যদি জানতে চান, আবারও হয়তো লাবণীকে আমরা হাজির হব। অ্যান্ড অফকোর্স অপোজিট পক্ষ যাদের বিরুদ্ধে কথা বলেছে, একবার না বহুবার বলেছি, আর ফ্লোর ইজ ওপেন। আপনারা চাইলে নেক্সট কোনো প্রোগ্রামে আপনাদেরকে লাইভে নিয়ে আসবো, কারণ আমরা কোনো প্যারালাল গভর্নমেন্ট, প্যারালাল কোনো আদালত চালাই না। আমরা শুধুই একটা দুর্বলতম জায়গা থেকে মিডিয়াকে রিপ্রেজেন্ট করি, যেখানে বোথ পার্টকে আমরা কথা বলার সুযোগ দিই। এক পার্ট কথা বলতেছে, তার কথার প্রেক্ষিতে আমার যেটা মনে হয়েছে তাকে বলেছি, আরেক পার্ট চাইলেই কথা বলতে পারে, তাদেরকে আমি বারবার ওয়েলকাম করছি। অনুষ্ঠানের শেষ মুহূর্তে অনেক দোয়া, অনেক ভালোবাসা। যারা অনুষ্ঠান দেখছেন, লক্ষ মানুষের কাছে আমি জানি অনুষ্ঠানটা পৌঁছে যাবে। আমার বিশ্বাস, আমি সাহসী না, দুর্বল, আমার পুরো টিম দুর্বল, আমরা অনেকেই দুর্বল, কিন্তু আমাদের মধ্যে অনেক সাহসী মানুষ আছে যারা হয়তো হাত বাড়াবে এবং এই মানুষটাকে তার সত্যিকারের সম্মান এবং সত্যিকারের নারীত্বের যে দরজা তাকে দিবে। আজকের মতো শেষ করছি। সবাই অনেক ভালো থাকুন। আপনি চাইলে এবং চাইলে আমাদের অডিয়েন্স যদি চায়, আবার কোনো প্রোগ্রামে আপনাকে নিয়ে আসবো। অ্যান্ড অফকোর্স যাদের বিরুদ্ধে কথা হচ্ছে, তারা যদি চায়, তাদেরকে আমরা প্রোগ্রামের সুযোগ করে দিব। সবার জন্য অনেক অনেক দোয়া, প্রত্যেকটি প্রাণ ভরে উঠুক ভালো লাগা নিয়ে। না বলতে মন চাচ্ছে না, কেমনে ভালো থাকে মানুষ এত নোংরামির মধ্যে।